যে ধরো এটা কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এরকম কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ধরো এই কালো ক্যাপটা যেদিকে আছে সেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এরকম তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এই তড়িৎ প্রবাহিত হওয়ার সময় আমরা যদি এই রাইট হ্যান্ডের আমরা বুড়ো আঙুলটাকে থামটাকে যদি যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে ধরি, তাহলে বাকি আঙুলগুলো আমার কি হবে, ওই ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলোকে প্রকাশ করবে। তাহলে কোনো একটা কন্ডাক্টর ধরো এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে তার ফোর্স অফ লাইন্স গুলো কি হবে, এই দিক বরাবর হবে, বিকজ লাইক দিস। আচ্ছা যদি এই দিকে হয় তাহলে কেমন হবে, লাইক দিস, এই। আচ্ছা যদি এইভাবে হয় কিভাবে কাজ করবে, তাহলে এইভাবে কাজ করবে। তোমাকে এইভাবে ধরতে হবে, যেদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে কিভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে। সো তোমার যাই হোক, যেদিকে ডাইরেকশন হোক, রাইট হ্যান্ড দিয়ে এরকম ভাবে ধরো, তাহলে পরে তুমি বুঝতে পারবে কোন দিকে আমার রাইট হ্যান্ড ফিস্ট রুল কাজ করবে। ইলেকট্রোম্যাগনেটিজম একটা হিউজ লং চ্যাপ্টার, বাট ইজি চ্যাপ্টার। হ্যাঁ, বড় চ্যাপ্টার হতে পারে, বাট কোয়াইট ইজি, তোমরা সেটা সম্বন্ধে জানো। ক্লাস 10-এ যদি আমরা একটু পড়া দেখি, ক্লাস 10-এ আমরা পড়েছিলাম যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, কনসিডার করো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, তাহলে এখন এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের নিচে যদি আমরা একটা কোনো ম্যাগনেটকে প্লেস করি, কোনো একটা ম্যাগনেটকে ধরো এখানে রেখেছে, এনি কাইন্ড অফ ম্যাগনেট। এখন এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি সামান্য পরিমাণ কারেন্ট আই ফ্লো করে, তাহলে দেখা গেল যে এই ম্যাগনেটটা সাম ডিফ্লেকশন দেখাচ্ছে। ডিফ্লেকশন মানে সরে যাচ্ছে। এটা প্রথম লক্ষ্য করলেন বিজ্ঞানী ওরস্টেড। বিজ্ঞানী ওরস্টেড প্রথম এটা লক্ষ্য করলেন। হঠাৎ এরকম ঘটনা কেন ঘটলো, যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে তার নিচের যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা সামান্য পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে, সরে যাচ্ছে। তখন একটা ধারণা কি হলো, যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে তড়িৎবাহী তার, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তড়িৎবাহী তার কি করছে না, তো ম্যাগনেটিজম তৈরি করছে। ম্যাগনেটিজম মানে সাম কাইন্ড অফ ম্যাগনেটিক ফিল্ড, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তো এটা একটা বড় স্টেটমেন্ট পাওয়া গেল যে যখন কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে সাম কাইন্ড অফ কারেন্ট ফ্লো করছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি উই ক্যান ফাইন্ড যে সেখানে কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দেখা যাচ্ছে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের জন্যই কি হচ্ছে, চুম্বকটা সরে যাচ্ছে। কারণ কোনো একটা জায়গায় যদি আমি কোনো একটা চুম্বক চয়েস করি, সে নর্থ পোল সাউথ পোল, তাহলে এখানে এই চুম্বকটাকে সরানোর জন্য অন্য আর একটা চুম্বকই দরকার, সে নর্থ পোল অর সাউথ পোল, তবেই সে নিজে নিজে সরবে, আনলেস নিজে নিজে সরতে পারে না। তাহলে এখানে একটা ম্যাগনেট রেখেছিলাম, কিন্তু ম্যাগনেটটা দেখছি নিজে নিজে সরে যাচ্ছে। কখন? whenever we are applying some current, যখন আমরা কিছু কারেন্ট দিচ্ছি তখন এটা ঘটছে। এই ধারণা থেকে এই লাইনটা জন্মালো যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে ভাই। এবার ম্যাগনেটিক ফিল্ড মানেটা কি? আমরা আগেই পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে, এবং ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আমরা বিস্তর ধারণা পেয়েছি। ম্যাগনেটিক ফিল্ডটাও ইলেকট্রিক ফিল্ডেরই মতো, টাইপস অফ। এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড এখানে জেনারেট হলো, এটা যদি কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা একটা বিশেষ টপিক পড়েছিলাম, দ্যাট ইজ কল্ড ফোর্স অফ লাইন্স, অর্থাৎ বলরেখা। আমরা ফোর্স অফ লাইন্স পড়েছিলাম, বলরেখা। তাহলে এখন এই ফোর্স অফ লাইন্স গুলো ম্যাগনেটের ক্ষেত্রেও পাওয়া যাবে, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স। দিস ক্যান বি কল্ড অ্যাজ ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স। সো এগুলোকে আমরা বলছি ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স। ইলেকট্রিক ফোর্স অফ লাইন্সের মতোই সিমিলারিটি বজায় রেখে আমরা এটাকে বলছি কি, যে একটা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স সিমিলার টু ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স, যে একটা চুম্বকের নর্থ পোল সাউথ পোল হয়। যেমন আমরা বলেছিলাম যে কোনো প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স গুলো বেরিয়ে যায়, এবং
মাইনাস যদি দেখি সেইখানে এসে মাইনাসে সেগুলো প্রবেশ করে, সেরকমই নর্থ পোল থেকে কিছু ফোর্স অফ লাইন্স বেরিয়ে যায় এবং সাউথ পোলে গিয়ে প্রবেশ করে, এবং এই ফোর্স অফ লাইন্স গুলো লাইক দিস এইভাবে চলতে থাকে। তাহলে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড থাকা মানে সেখানে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স থাকবে। সো আমরা একটা কথা এখানে বলতে পারি কি, যে ম্যাগনেটিক ফিল্ড আছে কোথায়? সেইখানে যেখানে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স আছে। ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স আছে বলে ওখানে আছে, আদারওয়াইজ থাকতে পারতো না। তাহলে যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে সেখানে তুমি ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স পাবে, যেখানে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। কেমন ভাবে থাকবে? কেমন ভাবে থাকবে না, তো আমরা কি পড়েছিলাম যে কোনো একটা জায়গায় যদি ম্যাগনেটিক ফোর্স অফ ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স গুলো যদি খুব কাছাকাছি অবস্থিত হয়, অর্থাৎ দে আর ডেন্সড, তারা ঘন ডেন্সড, তাহলে পরে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডটা কি ছিল? স্ট্রং, হাই, বেশি ছিল। তাহলে এখানেও কি হবে? যেখানে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলো যদি ঘন থাকে সেখানে কি হবে? হাই ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আমি কম্পেয়ারটা এইভাবে করতে পারি, কনসিডার করো যে এখানে একটা ফিল্ড লাইন এরকম ভাবে আছে, তুমি দেখো সেম জায়গাতে এখানে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স আছে, এখানে অনেক কম আছে। তাহলে এখানে অনেক কম আছে, এখানে অনেক বেশি আছে, তাহলে এখানে কি হবে? এর তুলনায় ম্যাগনেটিক ফিল্ডটা লো হবে, কারণ এখানে কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স কি হচ্ছে? কম আছে। তো যেখানে ঘন সেখানে বেশি হবে। আমরা যেমন বলেছিলাম প্লাস থেকে ম্যাগনেটিক ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স গুলো বেরোয়, মাইনাসে গিয়ে ঢোকে। এখানে কি হচ্ছে? তাহলে নর্থ পোল থেকে বেরোচ্ছে, সাউথ পোলে গিয়ে ঢোকে। কিন্তু আমরা যদি দেখি কোনো একটা জায়গায় শুধু প্লাস চার্জ যদি থাকে তাহলে সেখান থেকে ফোর্স অফ লাইন্স গুলো শুধু বেরোবে, এ কোথায় গিয়ে যাবে আমি তো জানি না। কিন্তু একটা ম্যাগনেটের ক্ষেত্রে সব সময় নর্থ পোল আর সাউথ পোল থাকবেই। দ্যাট মিনস নর্থ পোল সাউথ পোল একটা ম্যাগনেটের বিশেষ বৈশিষ্ট্য। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা ম্যাগনেট এমন ভাবে তৈরি করা সম্ভব নয় যেখানে নর্থ পোল নাই, বা এমন নয় যে শুধু একটা ইউনিট মেরু আছে। তুমি বলতে পারো যে স্যার একটা নর্থ সাউথ পোল বিশিষ্ট ম্যাগনেটকে আমি মাঝ থেকে ভেঙে দিলাম, তাহলেই তো স্যার নর্থ পোল সাউথ পোল হয়ে গেল। নো, তাহলেও কি হবে? এখানে একটা সাউথ এখানে একটা নর্থ অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এটা 7-8 পড়েছো। তাহলে বেসিক্যালি কোনো একটা ম্যাগনেট থাকলে তার দুটো পোল তো থাকবে অলওয়েজ। সেই কারণে এইগুলো যদিও বা একটা কোনো ক্লোজ লাইন হলো না, এটা কিন্তু একটা ক্লোজ লাইন। তাহলে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স বেসিক্যালি এক প্রকারের ক্লোজড লাইন। ওয়াই দে আর ক্লোজ লাইন? ওয়াই? বিকজ কোনো একটা জায়গা থেকে নর্থ পোল থেকে বেরোচ্ছে, সাউথ পোলে গিয়ে ঢুকবেই। ও নর্থ পোল থেকে বেরোচ্ছে, সাউথ পোলে গিয়ে ঢুকবেই। তাহলে নর্থ পোল থেকে বেরোচ্ছে, সাউথ পোলে গিয়ে ঢুকছে, তাহলে এরকম লাইনগুলো সবসময় ক্লোজ হবে। সেই জন্য ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলো অলওয়েজ কি হবে? ক্লোজ লাইন হবে, অলওয়েজ ক্লোজ লাইন হবে। আমরা বলেছিলাম দুটো ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, দে ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। তাহলে কোনো একটা জায়গায় ধরো কোনো একটা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স এইভাবে আছে, তাহলে এখানে যদি কোনো একটা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স এইভাবে থাকে, তাহলে আমি যদি যে কোনো পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। সো ট্যানজেন্ট ড্রন at any point refers to the direction of magnetic field। তার মানে কোনো একটা জায়গায় আমার কাছে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স আছে, কনসিডার করো কোনো এক জায়গায় ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স আছে। তো ধরো এটা একটা কোনো একটা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স এরকম ভাবে কাজ করছে, হতে পারে এইভাবে কাজ করছে ধরো। এখন আমি যদি বলি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোথায় হবে, আর এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোথায় হবে, দুটো পয়েন্ট চয়েস করলাম। সেই পয়েন্ট দুটোর নাম দিলাম, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এখন যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্ট মানে স্পর্শক, তাহলে এখানকার ট্যানজেন্টটা এইদিকে হবে আর এখানকার ট্যানজেন্ট এইদিকে হবে। তাহলে তুমি এই ট্যানজেন্ট গুলো দ্বারা তার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে বোঝাতে পারছো। সো একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পেতে গেলে আমরা কি করতে পারি? আমরা পেতে পারি সেই ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্সের যে পয়েন্টে ডাইরেকশন বার করতে চাইছি সেই পয়েন্টে কি করবো? ট্যানজেন্ট ড্র করবো। ট্যানজেন্ট ড্র, দেখো কথাগুলো আমি বলছি, কথাগুলো লিখে নিও। ট্যানজেন্ট ড্র করলে পরে আমরা সেক্ষেত্রে কি পাবো? অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা পাবো।
এখন তাহলে যদি তাই হয় তাহলে ধরো এইটা একটা কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স, এইটা একটা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স, দুটো তো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে নিয়েছে। তাহলে একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে এই পয়েন্টের ডাইরেকশন অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করবে, আর এই পয়েন্টের ডাইরেকশন অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করবে। কিন্তু একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডে দুটো ডাইরেকশন হবে কি করে? যদিও দুটো হতো তাদের তো রেজাল্টেন্ট হয়ে একটা দিকই হবে, কিন্তু ইন্টারসেকশন পয়েন্ট মানেই দুটো দিক হবেই, হতে বাধ্য। কিন্তু কোনো একটা পয়েন্টে দেয়ার শুড বি ওয়ান ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। সো ইন এন ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড, সো at any point, pt মানে point, at any point the direction of magnetic field should be one side মানে আমি কি বোঝাতে চাইছি, একদিকে হবে, পাতি ভাষায় লেখো একদিকে, একটা দিকে হবে, ইউনি ডাইরেকশন। দুটো তিনটে ডাইরেকশন তুমি পেতে পারো না, কিন্তু যখনই আমি ইন্টারসেকশনের কথা বলছি, ওয়ান সাইড মানে বুঝতে হচ্ছে একদিক, হ্যাঁ এভাবে ভাবো, আমার ভাষাটাই মনে পড়ছে না। সো যখন আমি ইন্টারসেকশন পয়েন্ট করব, এখানে ইন্টারসেক্ট হচ্ছে, ভালো করে বোঝো, ইন্টারসেকশন পয়েন্ট করছো তুমি, তাহলে ইন্টারসেকশন পয়েন্টে তুমি কি পাচ্ছ, ম্যাগনেটিক ফিল্ডের দুটো ডাইরেকশন পেয়ে যাচ্ছ। দেখো এটা হচ্ছে এক নম্বর ডাইরেকশন, এটা হচ্ছে দু নম্বর ডাইরেকশন, অবভিয়াসলি সে দুটো ডাইরেকশন, and this cannot happen. So at any point two direction can never be happened. Two or more directions cannot happen. তাহলে কোন একটা পয়েন্টে একটার বেশি দুটো ডাইরেকশন হতে পারে না। তাহলে একটার বেশি দুটো ডাইরেকশন যেহেতু হতে পারে না, সেক্ষেত্রে আমরা কি বলবো, যে সেক্ষেত্রে কোনো দুটো ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স ইন্টারসেক্ট করবে না, দুটো ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স ইন্টারসেক্ট করবে না। তাহলে এই হলো লজিক্যালি আমাদের ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স। তাহলে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স থেকে একটা কথা তো বুঝতে পারলাম যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে মানে সেখানে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স থাকবে। তাহলে আমরা যদি ওরস্টেডের এক্সপেরিমেন্টটাতে আসতাম, তাহলে এখানে কি বললাম, কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট পাঠাচ্ছি, দ্যাট মিনস তার আশেপাশে কি হচ্ছে, একটা ম্যাগনেটিজম তৈরি হচ্ছে, তার মানে এখানেও ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এবং এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে মানে এখানেও ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স থাকবে। প্রশ্ন হচ্ছে কিভাবে? আমরা তো বাই ড্রয়িং নর্থ সাউথ পোলের ম্যাগনেটিজম তো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু স্যার একটা তারের ক্ষেত্রে ম্যাগনেটিজম আমি কি করে বোঝাবো? একটা তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে কাজ করবে? একটা তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলো কিভাবে কাজ করবে? তো এই ধারণা ব্যাখ্যা করার জন্য অনেক সূত্র এলো। প্রথমত আমাদের হলো রাইট হ্যান্ড ফিস্ট রুল। সো এট ফার্স্ট আমরা ইন্ট্রোডিউস করালাম রাইট হ্যান্ড ফিস্ট রুল। রাইট হ্যান্ড ফিস্ট রুল, তাহলে রাইট হ্যান্ড ফিস্ট রুল মানেটা কি হয়েছে? রাইট হ্যান্ড ফিস্ট রুল মানেটা কি? দক্ষিণ মুষ্টি নিয়ম। রাইট হ্যান্ড ফিস্ট রুলের সাহায্যে আমরা ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স, মাথায় রাখবি, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স কে আমরা বোঝাতে পারবো। সো ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স সেটাকে আমরা বোঝাতে পারবো কার দ্বারা? প্রথমত রাইট হ্যান্ড রুল দ্বারা। রাইট হ্যান্ড ফিস্ট রুলটা কি বলছে, যে ধরো এটা কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এরকম কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ধরো এই কালো ক্যাপটা যেদিকে আছে সেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এরকম তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এই তড়িৎ প্রবাহিত হওয়ার সময় আমরা যদি এই রাইট হ্যান্ডের আমরা বুড়ো আঙুলটাকে, থামটাকে যদি যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে ধরি, তাহলে বাকি আঙুলগুলো আমার কি হবে, ওই ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলোকে প্রকাশ করবে। তাহলে কোনো একটা কন্ডাক্টর ধরো এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে তার ফোর্স অফ লাইন্স গুলো কি হবে, এই দিক বরাবর হবে, বিকজ লাইক দিস। আচ্ছা যদি এই দিকে হয় তাহলে কেমন হবে, লাইক দিস, এই। আচ্ছা যদি এইভাবে হয় কিভাবে কাজ করবে, তাহলে এইভাবে কাজ করবে। তোমাকে এইভাবে ধরতে হবে, যেদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে কিভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে। সো তোমার যাই হোক, যেদিকে ডাইরেকশন হোক, রাইট হ্যান্ড দিয়ে এরকম ভাবে ধরো, তাহলে পরে তুমি বুঝতে পারবে কোন দিকে আমার রাইট হ্যান্ড ফিস্ট রুল কাজ করবে। তো বেসিক্যালি আমি এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের যে আমাদের তোমার ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স ছিল তার ডাইরেকশনটাকে বোঝাতে পারছি দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা। দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা ইজিলি বোঝাতে পারছি। তাহলে কি হলো, এই ফিস্ট রুল দ্বারা, নাকি রে, বোঝাতে পারলাম? তাহলে লজিক্যালি যদি আমরা একটু ভাবি, তাহলে লজিক্যালি ভাবলে পরে আমরা দেখতে পাই, কি দেখতে পাবো, কনসিডার করো
যে এরকম একটা ওয়্যার আছে, তার আছে, এরকম একটা ওয়্যার আছে। ওয়্যারটাকে আমি কিভাবে রেখেছি, একটা কার্ডবোর্ডের মধ্যে রেখেছি। জাস্ট ইমাজিন করে একটা কার্ডবোর্ডের মধ্যে রেখেছি এইভাবে, দিয়ে ওয়্যারটাকে আমি এইভাবে ফুটিয়ে রেখেছি। কনসিডার এইভাবে করতে পারো যে কোনো একটা ওয়্যার না তো একটা প্লেটের মধ্যে এইভাবে রাখা আছে, বুঝতে পারছো, এইভাবে রাখা আছে। এবার যদি আমি এখানে কি করি, কারেন্ট পাঠাই, ধরো এই ডাইরেকশনে কারেন্ট পাঠাই, তাহলে বেসিক্যালি এইটা যদি সেই প্লেন হয়, ভালো করে বোঝো, এটা সেই প্লেন হয়, তাহলে আমার তড়িৎটা এইভাবে আছে, তারটা ইয়েস অর নো, অ্যাকচুয়ালি তো এইভাবে তারটা আছে। তাহলে এই জায়গাটায় তারটা যদি এইভাবে থাকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন কোন দিকে কাজ করবে, এইভাবে। আবার তুমি যদি ভাবো এইভাবে আছে, তাহলে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন কোন দিকে কাজ করবে, এইদিকে। তারপরে ডাইরেকশনটা দেখো এইভাবে হবে, ইয়েস অর নো, এইভাবে, ভালো করে ভাবো, এইভাবে। তাহলে বেসিক্যালি ডাইরেকশনটা আমার কোন দিকে হবে, ডাইরেকশনটা আমার এই বরাবর কাজ করবে, এই বরাবর ডাইরেকশন কাজ করবে, এই বরাবর। তাহলে এটা হচ্ছে তার ডাইরেকশন। আবার সেম সিচুয়েশন তুমি ভাবতে পারো, যদি সিচুয়েশনটাকে আমরা এরকম করি যে কারেন্ট যাচ্ছে, কিন্তু কারেন্ট যাচ্ছে কোন দিকে, নিচের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে যদি কারেন্ট নিচের দিকে যায়, তখন এই হাত ধরে নেবো না, এগেইন রাইট হ্যান্ড, কিন্তু কেমন ভাবে, এইভাবে। তো ধরো এইভাবে কারেন্টটা যাচ্ছে, এটা যাচ্ছিল এইভাবে, এটা যাচ্ছে এইভাবে। তাহলে এইভাবে যদি কারেন্ট যায়, তাহলে এইদিকে আমার কি হবে, থাম্বটাকে রাখতে হবে, বাকি আঙুলগুলো কি হবে, ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স। তাহলে এইভাবে, তাহলে এইভাবে যদি যাই এইভাবে, তাহলে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্সটা এবার কাজ করবে এই দিক বরাবর। তাহলে এইভাবে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলো কাজ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ক্ষেত্রে আমাদের যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলো কিভাবে কাজ করবে, সেটা আমরা কিসের সাহায্যে পেলাম, রাইট হ্যান্ড ফিস্ট রুল। রাইট হ্যান্ড ফিস্ট রুল ছাড়াও আরো একটা রুল আছে, তাকে বলা হয় ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম। ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুল। ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু রুলটা কি, বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা ডান পাকের স্ক্রু নিলেন। ডান পাকের স্ক্রু বলতে কি বোঝায়, যে দেখবে যখন আমরা কোনো জায়গায় স্ক্রু দেওয়ালে বা কোনো কার্ডবোর্ডে ঢোকায়, তখন দেখবে এরকম ঢোকে ভেতরে, আর এইভাবে টানলে বেরিয়ে আসে নাকি রে। ডান পাকের স্ক্রু গুলো কি হয়, ক্লকওয়াইজ রোটেট করলে ভেতরে ঢোকে। যেমন আমি কোনো জায়গায় দেওয়ালে ফুটো করে এখন আমি স্ক্রু ঢোকাচ্ছি, তাহলে এইরকম স্ক্রু এর কথা পাবো, যেটা রাইট পাকের, ডান পাকের, রাইট পাকে। তাহলে এরকম ডান পাকের স্ক্রুতে ধরো আমি এইভাবে স্ক্রুটাকে ঢোকাচ্ছি এইভাবে, তো যেদিকে ঢোকাচ্ছি সেই দিকটা যদি তড়িৎ প্রবাহের দিক হয়, ডাইরেকশন অফ দ্য কারেন্ট, তাহলে যেই দিকে আমি ঢোকাচ্ছি সেই দিকটা যদি ডাইরেকশন অফ দ্য কারেন্ট হয়, তাহলে স্ক্রুটা ঘুরছে কোন দিকে, যেই দিকে, সেটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য ওই ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স। এদিকে আসো। তাহলে আমরা কি বললাম এক্ষেত্রে, যে কারেন্টটা এইভাবে যাচ্ছে, কারেন্ট এভাবে যাচ্ছে, ঠিক তো, ক্যাপের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে একে যদি আমি এইদিকে ঢোকানোর চেষ্টা করি কারেন্টের দিকে, তাহলে আমাকে ঘোরাতে হবে কোন দিকে, এইদিকে, এদিকে ঘোরাতে হবে। তাহলে এইদিকে যদি ঘোরাতে হয়, বলরেখাগুলো তো এইভাবে কাজ করবে, দেখো বলরেখা এইভাবেই কাজ করে। আবার সেম ভাবো এই কনসেপ্টে, যে আমি ওপরের দিকে কারেন্ট নিয়ে আসছি, তাহলে ওপরের দিকে নিলে এইদিকে ঘোরাতে হবে, তাহলে এইদিকে ঘুরছে, দেখো এইদিকে ঘুরছে। এইভাবে ভাবতে পারো, এইভাবে ঘুরছে নাকি রে। তাহলে ডান পাকের স্ক্রুর সাহায্যে আমরা এটা বোঝাতে পারবো। তবে ডান পাকের স্ক্রু থেকে আমি বলবো রাইট হ্যান্ড থাম্ব রুল ফার মোর বেটার, রাইট হ্যান্ড থাম্ব রুল। সো দুটোই মনে রাখবে, যেটা ইচ্ছা কাজে লাগাতে পারো। ক্লিয়ার? এখন ওরস্টেডের পরীক্ষায় যদি আমরা দেখি, তাহলে ওরস্টেডের পরীক্ষা অনুযায়ী এইখানটাতে একটা সিস্টেম রেখেছিলাম, এবং এইখানটাতে আমরা কি রেখেছিলাম, যে কারেন্ট গেলে পরে একটা ম্যাগনেটিজম তৈরি হচ্ছে। ভাই সিম্পল কথা, এতদূর শিখলাম। আই হোপ এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই, থাকলে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে পরে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে স্যার তড়িৎ গেলে পরে এখানে যে ম্যাগনেটিক বা ম্যাগনেটটা নেব, সেই ম্যাগনেটটা কি হবে, ডিফ্লেক্ট হবে। প্লিজ খাতা একটু নোট ডাউন করে নিন, খাতাটা বার করে একটু ইউজ করো। তাহলে ডিফ্লেক্ট হবে, এটা হচ্ছে আমরা দেখলাম কার সাহায্যে, ওরস্টেডের সাহায্যে। এখন তাহলে এতক্ষণ ধরে যা পড়লাম, তাতে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্সের মতো ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্সও আছে, এবং ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্সের প্রপার্টিগুলো পড়লাম, এবং কোন জায়গায় কিভাবে ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স গুলো কাজ করে সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম বাই টু রুলস। একটা হচ্ছে রাইট হ্যান্ড রুল, আর একটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল। এই দুটো নিয়মের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখন এই যে চুম্বকটা, তাহলে এটা কোন দিকে বেঁকে যাবে, এইদিকে না এইদিকে? আচ্ছা, তারটাকে ওপরে না রেখে যদি তারটাকে নিচে রাখি, তাহলে কি ঘটবে? আচ্ছা, তারটাকে এইভাবে রাখলাম না, আমি তারটাকে এইভাবে রাখলাম না, একটা অ্যাঙ্গেল করে রাখলাম, তাহলে কি ঘটবে? তাহলে এতগুলো লজিক আমি কি করে মনে রাখবো? কারণ তারটাকে আমি নিচে রাখতে পারি, উপরে রাখতে পারি, তারটাকে পারপেন্ডিকুলার রাখতে পারি, তারটাকে অ্যালং দ্য লাইন অফ দ্য ম্যাগনেট রাখতে পারি, এতভাবে আমি রাখতে পারবো।
এবার প্রত্যেক ক্ষেত্রে আমাকে চুম্বক কোন দিকে সরবে সেটা মনে রাখতে গেলে আমি তো পাগল হয়ে যাব, কারণ অত ক্ষেত্রে কি করে মনে রাখবো আমি? এখানে কতগুলো সেট তৈরি হবে, তাহলে নাম্বার অফ সেটস তৈরি হয়ে যাবে, কারণ এটাকে এইভাবে রাখবো, নিচে রাখবো, উপরে রাখবো, কত রকম সেট তৈরি হতে পারে। তো আমার ওই চুম্বকটা কোন দিকে সরবে, দ্যাট মিনস চুম্বকের উপর কোন দিকে বল কাজ করবে, এটাই তো। মানে চুম্বকের উপর এদিকে বল কাজ করতে পারে, চুম্বকের উপর এদিকে বল কাজ করতে পারে, চুম্বকের উপর কোন দিকে বলটা কাজ করবে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এটা আমরা এখন বার করতে চাইছি, এবার বার করবো কি করে? তাহলে আমাকে তো স্যার এক্সপেরিমেন্ট করতে হয়, কারণ এক্সপেরিমেন্ট করেই আমি বার করতে পারবো, আনলেস আমি বার করতে পারবো না। তখন বিজ্ঞানী অ্যাম্পিয়ার একটা সূত্র দেওয়ার চেষ্টা করলেন, দ্যাট ইজ কল্ড অ্যাম্পিয়ার সুইমিং রুল। অ্যাম্পিয়ার্স সুইমিং রুল, অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি নাকি রে? অ্যাম্পিয়ার সুইমিং রুল। অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি কি ছিল? ক্লাস 10 পড়েছিলাম যে কোনো একটা তড়িৎবাহী তার, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর যদি কোনো এক ব্যক্তি, অবভিয়াসলি সে ইমাজিনারি ব্যক্তি হবে, এমন ভাবে সাঁতার কাটে যে তার মুখটা সর্বদা কোন দিকে থাকে? চুম্বক শলাকার দিকে। সো সুইমার, অবভিয়াসলি ইমাজিনারি সুইমার, ঠিক আছে, ক্যান সুইম আস্তে অন দ্য ওয়্যার অর অ্যাবাভ দ্য ওয়্যার, above the wire, such that his face should be always towards the magnet or the, তুমি বলতে পারো ম্যাগনেট নিডল। তাহলে এবং যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে তার সুইমিংটাও যদি সেই দিকে হয়, অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ওয়্যার অর কারেন্ট, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে যদি সে সুইম করে, তাহলে তার বাঁ হাত যেদিকে থাকবে চুম্বকটা সেদিকেই বেঁকে যাবে। তাহলে কি ছিল? যে কোনো একটা ইমাজিনারি সুইমার যদি কোনো একটা তারের উপর এমন ভাবে সুইম করে যে তার মুখ সর্বদা কোন দিকে থাকবে? ম্যাগনেটের দিকে, এবং যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে তার সুইমিংটাও কিন্তু সেই দিকে হবে, তাহলে তার বাঁ হাত যেদিকে থাকবে সেদিকে কি হবে? ওই চুম্বকটা সরে যাবে। এটা অ্যাম্পিয়ারের সার্কিট, অ্যাম্পিয়ারের সুইমিং রুল। এবং এর সাহায্যে আমরা জানতে পারলাম যে কোন দিকে চুম্বকটা কাজ করবে বা বলটা কোন দিকে কাজ করবে। তাহলে অ্যাম্পিয়ারের মানে সুইমিং রুলের সাহায্যে আমরা জানতে পারলাম। তাহলে আমরা মোটামুটি এখানে কতগুলো রুলস দেখলাম, যার সাহায্যে কোনো একটা তড়িতের মধ্যে বা কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আমরা কোনো কারেন্ট পাঠাই, তাহলে তার আশেপাশে কতটা পরিমাণ ম্যাগনেটিজম তৈরি হবে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এইটুকু বুঝলাম। তার মানে একটা কথা এখন মাথায় রাখলাম, কি মাথায় রাখলাম? যে স্যার আপনি কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, বাস সিম্পল কথা। এতক্ষণ পড়ানোর আমার বক্তব্য হচ্ছে এইটুকু, এইটুকু যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যদি আমি কারেন্ট পাঠানোর চেষ্টা করি, দ্যাট মিনস তার আশেপাশে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার এই ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হবে? এই ম্যাগনেটিক ফিল্ড কি কি বিষয়ের উপর নির্ভর করবে? এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? তাহলে এত কিছু এখনো আননোন থাকলো। তাহলে আমি কোনো একটা তার নিয়েছি, সেই তারের আমি কোনো একটা ডিস্টেন্সের ম্যাগনেটিক ফিল্ড জানতে চাইছি। তুমি বলছো স্যার এখানে তারের মধ্য দিয়ে তড়িৎ গেলে এখানে তো কোনো না কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড যা তৈরি হবে এখানেও কি সেম তৈরি হবে? না, হতেও পারে, আমি জানি না তো কি হবে। তো তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কতটা হচ্ছে, তার ডাইরেকশন কিভাবে কাজ করবে সেটা জানার জন্য আমাদেরকে একটা রুলস পড়তে হবে, সেটাকে আমরা বলবো ল্যাপ্লাসের রুল বা বায়ো-সাভার্ট রুল। সো বিজ্ঞানী বায়ো-সাভার্ট এরকম একটা নিয়ম বা সূত্র দেওয়ার চেষ্টা করলেন, বায়ো-সাভার্ট রুল। বায়ো-সাভার্ট রুলটা কি ছিল? বলছে কনসিডার করো যে কোনো একটা তার, আছে, একটা যে কোনো তার, এই তারের মধ্যে দিয়ে ধরো আই কারেন্ট ফ্লো করছে। সো কারেন্ট ফ্লো করছে কত? না তো স্যার কারেন্ট ফ্লো করছে, ধরো তুমি আই কারেন্ট ফ্লো করছে। আমি কি করলাম? এখানে ছোট্ট একটা অংশ ডিএল কেটে নিলাম। আমি জানতে চাইছি এই ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে। সো আমি লেন্থটাকে ছোট্ট কেটে নিলাম, কত? লেন্থ ডিএল, যেটাকে তুমি এলিমেন্টারি লেন্থ বলতে পারো। এলিমেন্টারি মানে হচ্ছে ছোট্ট লেন্থ, আমি যেটার উপর এক্সপেরিমেন্ট করব। একটা ছোট্ট লেন্থ ডিএল কেটে নিলাম, এবং এই ডিএল থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট চয়েস করলাম পি, এখানে ম্যাগনেটিক ফিল্ড কত। সো আমার প্রশ্ন হচ্ছে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, সেই পয়েন্টের ডিস্টেন্স কত? না তো ডিস্টেন্স হচ্ছে কত? আর, ডিস্টেন্সটা আর। এখন আমরা যদি দেখি এই তারের ডিএল লেন্থের ডাইরেকশন, তো ডিএল লেন্থের ডাইরেকশন দেখো, লেন্থের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে ডিএল এর লেন্থের ডাইরেকশন তুমি দেখতে পারো স্যার এই দিকে কাজ করছে, ইয়েস অর নো?
অ্যাট এনি ইনস্ট্যান্ট ডিএল, আমি বারবার বলছি কথাটা কিন্তু, হ্যাঁ ডিএল। সো যে ডিএল লেন্থটা দেখছি তার ডাইরেকশন, এটা হচ্ছে কি বলতো, ডাইরেকশন অফ ডিএল। মাথায় রাখবে কিন্তু ডাইরেকশন অফ ডিএল, ডিএল এর ডাইরেকশনটা কিন্তু এদিকে কাজ হচ্ছে। এবার ডিএল এর ডাইরেকশন আর আর এর ডাইরেকশনের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, সেটাকে বলছি থিটা। সো আমি এখানে কি বলছি, থিটা কি হচ্ছে, অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর, বিটুইন ডাইরেকশন অফ ডিএল অ্যান্ড আর, তাই না? থিটাটা একটা অ্যাঙ্গেল যেটা কি হচ্ছে ডিএল আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল, এই ডাইরেকশন তার অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ওকে, এখন এই ডিএল অংশের জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, মনে রাখবে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা সবসময় বি চিহ্ন দ্বারা লিখবো, বি অলওয়েজ, ক্যাপিটাল বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ফিজিক্সে। তাহলে এই ডিএল অংশের জন্য, ছোট্ট একটা ডিএল অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, তাহলে ডিএল অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত বলছি, ডিবি। তাহলে এখানে একটা রুলস বায়োসাভার্ট দিল, কি দিল, বলছে তুমি যে ডিবিটা পেয়েছো, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড ডিবি, সেই ডিবি শুড বি প্রপোর্শনাল টু আই। মানে তুমি প্রবাহ মাত্রা, কারেন্ট যদি বাড়িয়ে দাও তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিক বাড়বে। প্রবাহ মাত্রা বাড়িয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিক কি হবে, বাড়বে। অ্যান্ড ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r², কুলম্বের মতোই স্কোয়ার ইনভার্স রুলস চলে এখানে, অর্থাৎ ডিস্টেন্স যত বাড়াবে তার স্কোয়ার আকারে ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে। অ্যান্ড ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, দ্যাট মিনস লেন্থ যদি বাড়াও তাহলে ম্যাগনেটিক ফিল্ডও তোমার বাড়বে। অ্যান্ড ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। সাইন থিটার থিটাটা কি, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ ডিএল অ্যান্ড আর। তাহলে তোমার ডিএল আর আর এর মধ্যে যে ডাইরেকশনটা ছিল, সরি অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলের সাইনের সাথে ডিবি হচ্ছে প্রপোর্শনাল। মানে তুমি দেখো থিটার ভ্যালু চেঞ্জ হলে অবভিয়াসলি তোমার ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হবে। তো থিটা যখন 0 ডিগ্রি তখন ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে, 0, দেখতে পাচ্ছ প্রপোর্শনাল টু আছে। আর থিটা 90 হলে ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম পাবে। এবার এইগুলোকে সব যদি আমি যোগ করি তাহলে আমরা এখান থেকে একটা রুলস পেতে পারি যে ডিবি শুড বি প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ল্যাপ্লাস ল অর বায়োসাভার্ট ল। এবার ডিবি প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, ভেরি গুড। এবার প্রপোর্শনালিটি তুললে পরে একটা কনস্ট্যান্ট আছে, প্রপোর্শনালিটি তুললে একটা কনস্ট্যান্ট আছে। সেই প্রপোর্শনালিটিতে কনস্ট্যান্টটা কত হয়, আমরা ম্যাক্সিমাম কথাই এসআই পদ্ধতিতে বলবো, সিজিএসটা তারপরে আলোচনা করে দিচ্ছি। তো এসআই পদ্ধতিতে এই প্রপোর্শনালিটিটাকে লিখবো আমরা, ডিবি শুড বি ইকুয়াল টু, প্রপোর্শনালটাকে লিখছি মিউ বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই কত হয়ে গেল, আর স্কোয়ার। এটা হচ্ছে সেই কনস্ট্যান্ট, এটা হচ্ছে সেই কনস্ট্যান্ট। তার মধ্যে এই যে মিউটাকে দেখছো, মিউ, এই মিউটা খুব ইন্টারেস্টিং। আমরা যে মিউটাকে দেখছি একটা অদ্ভুত রকমের ইকুয়েশন পেয়েছি। এই মিউটা কেমন না, তো মিউটাকে বলবো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, চৌম্বক ভেদ্যতা। মনে করে দেখো আমরা কিন্তু তড়িৎ ভেদ্যতাও পেয়েছিলাম যেটা ছিল এপসাইলন, এবং সেটা ফর্মুলা ওয়াইজ যদি মনে করতে পারো, তো আমি এখানে লিখছি ক্যাপিটাল এফ শুড বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই ছিল আমাদের আর স্কোয়ার, অ্যাজ ইউ ক্যান রিমেম্বার। দেখো এটাও মনে হচ্ছে এক্স্যাক্টলি তার মতোই, কিন্তু এই জায়গাটা একটু আলাদা আছে, বাট এবার সেটা থাকুক, ম্যাগনেটের জন্য আলাদা, বাট এইটা দেখতে একই রকম লাগছে। তাহলে মিউটাকে কি বলছি আমি, চৌম্বক ভেদ্যতা বা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তাহলে মিউটা হচ্ছে কি আমার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এবং এর ইউনিট আলাদা। এবং এটা কিসের উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস আপন, এটা কার উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস আপন অনলি বলবো না, ডিপেন্ড আরো ফ্যাক্টর আছে, ইট ডিপেন্ডস আপন দ্য ম্যাটার অর মিডিয়াম। মিউটা কিন্তু সেই কোন ম্যাটার বা মিডিয়াম রেখা আছে তার উপর ডিপেন্ড করছে। তার মানে আমি যদি এর আশেপাশে এয়ার রাখি তাহলে মিউ এর যা ভ্যালু হবে, আমি যদি আশেপাশে ওয়াটার দিয়ে দিই মিউ আলাদা হয়ে যাবে, আমি যদি কেরোসিন দিয়ে দিই মিউ আলাদা হয়ে যাবে। যেমন এপসাইলন চেঞ্জ হচ্ছিল নাকি, এপসাইলন বায়ুর ক্ষেত্রে একরকম, এয়ারের ক্ষেত্রে, আবার এপসাইলন কেরোসিনের ক্ষেত্রে একরকম, আবার এপসাইলন ওয়াটারে একরকম। তাহলে এপসাইলন তো ভ্যারি করছিল অ্যাকর্ডিং টু দিস, তাহলে এখানেও আমরা দেখবো মিউটাও কি হচ্ছে, ভ্যারি করছে। এবং মিউটা প্রপার্টির ওপর, সরি ম্যাটেরিয়ালের মিডিয়ামের ওপর ডিপেন্ড করছে। সো সেই কারণে মিউটা আমরা কি বলবো, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, বাংলায় যাকে বলে চৌম্বক ভেদ্যতা, মিউ।
এবার যদি আমরা শূন্য মাধ্যম দেখি বা ভ্যাকুয়াম, তো ভ্যাকুয়ামে আমরা এপসাইলনকে মনে করে দেখ এপসাইলন নট বা এপসাইলন জিরো দিয়ে লিখেছিলাম, অ্যাজ ইউ ক্যান রিমেম্বার। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা এপসাইলনকে এপসাইলন নট বা এপসাইলন জিরো দ্বারা লিখেছিলাম। তাহলে এখানেও আমরা যে মিউ দেখছি শূন্য মাধ্যমের ক্ষেত্রে মিউকে মিউ নট দ্বারা লিখব। সো আমরা যদি ভ্যাকুয়ামের ক্ষেত্রে ভাবি সো মিউকে আমরা লিখবো অবভিয়াসলি মিউ নট দ্বারা, মিউকে লিখবো আমরা মিউ নট দ্বারা। সো দ্যাট ডিবি শুড বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন আমরা এসআইএস সিস্টেমে আছি। এসআই সিস্টেমে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা কি হয় না, তো এসআই সিস্টেমে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হয় আমাদের ওয়েবার পার মিটার স্কোয়ার। এই এককটার একটা বিশেষ নাম আছে, তাকে বলা হয় টেসলা। বিজ্ঞানী নিকোলা টেসলার নাম অনুসারে এটাকে বলা হয় টেসলা। তাহলে আমরা যে ডেল্টা বি ম্যাগনেটিক ফিল্ড দেখছো, ম্যাগনেটিক ফিল্ডের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার টেসলা, যেটা আমরা ইউজ করব। বাট আমি সিজিএসটাও লিখে দিচ্ছি। ইন টার্মস অফ সিজিএস এটাকে লেখা হয় ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের নাম অনুসারে। এবং এই এককটার নাম হচ্ছে বিজ্ঞানী গাউসের নাম অনুসারে, তোমরা পড়েছো গাউসীয় তল বা গাউসের সূত্র, বিজ্ঞানী গাউসের নাম অনুসারে এটাকে বলা হয় গাউস। সো আমরা ডিবি যেটা ম্যাগনেটিক ফিল্ড বলছি, যেটাকে আমরা কি বলছি ভাই ম্যাগনেটিক ফিল্ড বলছি, প্লিজ এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিবি। ডিবি মানে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ডিবিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কত না, তো এসআই পদ্ধতিতে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকে কি বলা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, যেটার নাম হচ্ছে টেসলা। আর সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে ম্যাক্সওয়েল পার সেমি স্কোয়ার, যেটাকে আমরা কি বলছি গস, বিজ্ঞানী গাউসের নাম অনুসারে। আবার তুমি যদি আয়ের একক দেখো, উপরে লিখে দিচ্ছি আয়ের ইউনিট তো কি হয় অ্যাম্পিয়ার, আয়ের ইউনিট তো হয় অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ কি হয় স্ট্যাট অ্যাম্পিয়ার, আর দরকার না ওটা যেহেতু জানি। আচ্ছা ডিএল এর ইউনিট কি হয় স্যার, ডিএল এর ইউনিট তো হয় মিটার, অবভিয়াসলি লেংথ। সাইন থিটার তো কোনো ইউনিট হয় না। আর আর স্কোয়ারের ইউনিট কি হবে স্যার মিটার স্কোয়ার। তাহলে এগুলো সব যদি জানতে পারি তাহলে অবভিয়াসলি আমি মিউ নট এর ইউনিটটা বার করতে পারবো, বা মিউ এর ইউনিট হোয়াট এভার ইউ ক্যান সে। সো আমি এখান থেকে লিখতে পারি, দেখো মিউ নট শুড বি ইকুয়ালস টু ডিবি ইন্টু 4 পাই ইন্টু আর স্কোয়ার বাই আই ডিএল সাইন থিটা। আমি এটাই লিখলাম মিউ নট এর ইউনিট বার করবো বলে। দেখো তুমি ইকুয়েশন থেকে মিউ নটটাকে বাদে আমি সবগুলো লিখেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পেয়েছো সুকৃতি, বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি এখন ইউনিট বসাই তাহলে ডিবির ইউনিট কি হয় না, তো ডিবির ইউনিট দেখো ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে আমি ওয়েবার পার মিটার স্কোয়ার বসালাম। আচ্ছা 4 পাইয়ের তো কোনো ইউনিট হবে না, কনস্ট্যান্ট। আর আর স্কোয়ারের ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। আর নিচে দেখো আই মানে অ্যাম্পিয়ার, আর ডিএল মানে মিটার, আর সাইন থিটার তো কোনো ইউনিট হয় না। আর দেখতে পাচ্ছ মিটার টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার কেটে যায়। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিউ নটের এককটা হচ্ছে ওয়েবার, অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মিউ নটের ইউনিট। সো ইউনিট অফ মিউ নট এটা কত দাঁড়ালো আমাদের ওয়েবার ইন্টু অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 ইন্টু মিটার টু দি পাওয়ার -1। এত ঠিক আছে নিশ্চয়? কোনো সমস্যা আছে আমাকে বলো। এখন আমরা যে ওয়েবার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 পেয়েছি, এই ওয়েবার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 এর আরেকটা ইউনিট আছে, এটাকে বলা হয় হেনরি, বিজ্ঞানী হেনরির নাম অনুসারে। সো মাথায় রাখবো 1 হেনরি মানে হয় 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 1 হেনরির ইউনিট। সো 1 হেনরি বেসিক্যালি কত হয় 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে বেসিক্যালি হেনরি মানে কত হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার। ভালো করে দেখো হেনরি মানে কত ওয়েবার পার অ্যাম্পিয়ার। এবার ওয়েবার পার অ্যাম্পিয়ারকে যদি হেনরি বলো তাহলে মিউ নটের আরেকটা ইউনিট কি দাঁড়ায় হেনরি পার মিটার। সো এই মিউ নটের এই ইউনিটটা আমরা সব থেকে বেশি ইউজ করব হেনরি পার মিটার। সো মাথায় থাকবে মিউ নটের ইউনিটটা কি হবে হেনরি পার মিটার, এটা মাথায় রাখবো আমরা। ক্লিয়ার? হেনরি পার মিটার। এখন স্যার আপনি এখানে যখন তড়িৎ পড়ান তখন এপসাইলন নটের ভ্যালুটা বলেছিলেন 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কোয়ার নিউটন -1 মিটার -2। তাহলে মিউ নটও তো একটা কনস্ট্যান্ট, কারণ ভ্যাকুয়ামের জন্য তো মিউ নট কনস্ট্যান্ট হবে। তাহলে স্যার মিউ নটের ভ্যালু কত? তো মিউ নটের ভ্যালু ক্যালকুলেশন করা গেছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার। এটাও মনে রাখবে প্লিজ, অঙ্কে কাজে লাগে মিউ নটের ভ্যালু।
সরি, তাহলে আমরা এখান থেকে মিউ নটের ভ্যালুটা পেলাম এবং মিউ নটের ভ্যালুটা ক্যালকুলেট করে দেখা গেছে কত হয় 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। তাহলে লজিক্যালি আমরা যদি দেখি ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা সিম্পল বায়ো-স্যাভার্ট ল পেলাম এবং বায়ো-স্যাভার্ট ল এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা পেলাম। এতদূর পর্যন্ত আমরা বায়ো-স্যাভার্ট ল থেকে পেয়েছি। তাহলে আমরা বায়ো-স্যাভার্ট লটাকে যদি একটু লিখি, তো আমরা ছোট্ট অংশের জন্য পেয়েছিলাম, তোমরা যদি মনে করতে পারো, তাহলে আমরা ছোট্ট অংশের জন্য পেয়েছিলাম এবং সেটাকে এভাবে লিখেছিলাম যে ডিবি, আমরা লিখেছিলাম কি না, তো ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই ছিল আর স্কোয়ার, এটাই ছিল আমার। এখন আমি যদি টোটাল তারটার জন্য বার করতে চাই, তাহলে তো টোটাল তার বার করতে গেলে আমাকে তো ভাই ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমাকে বেসিক্যালি কি করতে হবে, মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তুমি ইন্টিগ্রেট না করে সিগমাও দিতে পারো, চয়েস তোমার, যদি সেটা কন্টিনিউয়াস না হয় সো ইউ শুড হ্যাভ টু গো ফর সিগমা। আর যদি ফাংশনটা কন্টিনিউয়াস পেয়ে যাও তাহলে তুমি ইন্টিগ্রেশনে যাবে, কারণ ইন্টিগ্রেশন তো আরো সোজা আমাদের। সো আমরা এইভাবে কিন্তু তার মানটাকে বার করতে পারবো, এইভাবে আমরা বার করার চেষ্টা করতে পারি। এখন এবার বি কোয়ান্টিটিটা কি, ম্যাগনেটিক ফিল্ড। আমরা যদি সিমিলারিটি রেখেই তো পড়াশোনা করছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডে যদি যাই, ইলেকট্রিক ফিল্ড ওয়াজ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অ্যাকর্ডিং টু দিস সিমিলারিটি ম্যাগনেটিক ফিল্ড শুড অলসো বি ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড তো স্যার ভেক্টর ছিল, অবভিয়াসলি ছিল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও কি হবে, ভেক্টরই হবে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ভেক্টর হয় তাহলে ডান দিকেও ভেক্টর থাকতে হবে তোমাকে, ভাই সিম্পল কথা। তো ইফ উই চয়েস দিস ইকুয়েশন, তাহলে আমি এখানে তো বলছি যে ডিবি ভেক্টর, অবভিয়াসলি ডিবি ভেক্টর। ডিবি ভেক্টর কেন, কারণ বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এটা ভেক্টর হতে গেলে ডান দিকেও ভেক্টর হতে হবে। এবার প্রথম প্রশ্ন যে দেখো, নিচে কিন্তু কোনোদিন ভেক্টর বসবে না, ভেক্টরকে আমাকে ওপরে বসাতে হবে। এবার ওপরে কি করে বসাবো, আমরা যদি কুলম্বস ল মনে করি, তো কুলম্বস লতে আমরা কি করেছিলাম, জাস্ট সিমিলারিটির জন্য বলছি, এফ সমান ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কি ছিল আর স্কয়ার। এখন আমরা মনে করে দেখো, এফ কে যখন ভেক্টর লিখেছিলাম তখন আমরা এরকম লিখেছিলাম 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 আর ভেক্টর বাই আর কিউব, মনে করতে পারো। কেন, বিকজ আর ভেক্টর বাই আর কিউব মানে কি, আর ভেক্টর মানে কি, আর এর মান ইনটু তার ইউনিট ভেক্টর, হ্যাঁ না বল, আর বাই আর কিউব, তার মানে কত দাঁড়াচ্ছে, আর ইউনিট বাই কত আর স্কোয়ার। আর আর ইউনিটের মান কত হয়, সে তো একই হয় স্যার, তার মানে আলটিমেটলি 1/r স্কোয়ারই দাঁড়ায়। তাহলে এখানেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবো যদি তোমরা এটা মনে রাখতে পারো। ছিল মনে করে দেখো, এভাবে করিয়েছিলাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে ডিবি শুড বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। এখন তাহলে আমি আর ভেক্টরের জায়গায় কি লিখছি, আর স্কোয়ারের জায়গায় আমি আর স্কোয়ারের জায়গায় কি লিখছি, আর কিউব। তাহলে অটোমেটিক উপরে কি চলে গেছে, আর ভেক্টর চলে গেছে। কেন, 1/r স্কোয়ার মানে তো আর ভেক্টর বাই আর কিউব। এবার দেখো, আই তো একটা স্কেলার রাশি, তাহলে আই কে বাইরে বার করে দিলাম, কিন্তু ডিএল এর তো ডাইরেকশন আছে, একটু আগে গেছিলাম, ডিএল এর ডাইরেকশন আছে, তাহলে ডিএল অলসো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিএল হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি, আরও ভেক্টর কোয়ান্টিটি, আর মাঝে সাইন থিটা ঢুকে আছে। তাহলে সামহাও আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কি হবে, এটা এ বি সাইন থিটা, তাই না? সাইন থিটাটা ক্রস প্রোডাক্টে আছে। তাহলে এখানে যখন সাইন থিটাটা চলে এসছে, তাহলে আমরা এইভাবে ভাবতে পারবো যে আই এর সাথে ডিএল ভেক্টরের ক্রস হয়ে কি হয়েছে, সাইন থিটাটা এসছে, লাইক আই ডিএল ক্রস আর। তাহলে আই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর মানে এটাকে যখন লিখতে চাই আমরা, তাই না, এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কি দাঁড়াবে, দেখ ডিবি মান লিখছি, মান মানে কত হবে, দেখ মিউ 0/4 পাই আই ডিএল আর, আর তো নাকি রে, আর ভেক্টরের মান কত, আর তো, কেন স্যার মান, এই তো আর ইউনিট বলেছেন আপনি, আছে ভালো কথা দেখো, আরে একক ভেক্টরের মান কত হয়, 1 হয়, একক ভেক্টরের মান কত হয়, 1 হয়, তাহলে আর ভেক্টরের মান তো আরই হবে। তাহলে আর বাই কত, আর কিউব, আর ক্রস করেছো বলে কি থাকবে, একটা সাইন থিটা। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই কত দাঁড়ালো, আর স্কোয়ার। অ্যান্ড এক্স্যাক্টলি সেম যেটা আমরা আলোচনা করছিলাম। তাহলে এইটাকে আমরা বলতে পারবো কি, বায়ো-স্যাভার্ট ল এর ভেক্টর রুল, ইয়েস অর নো। তাহলে বায়ো-স্যাভার্ট ল বা বায়ো-স্যাভার্ট যেটা পড়ছি তার ভেক্টর ফর্মটা হবে কি, ডিবি ভেক্টর শুড বি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর, ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর। এখন তাহলে লজিক্যালি কোনো একটা তার আছে,
কোনো একটা তার আছে, তাই তারের ক্ষেত্রে আমরা যদি এখানে ছোট্ট অংশ ডিএল দেখেছিলাম, তাহলে ডিএল এর ডাইরেকশনটা এদিকে হয়েছিল, ডিএল এর ডাইরেকশন এদিকে হয়েছিল, আর ডিএল এর ডাইরেকশন এদিকে হয়েছিল, আর আর এর ডাইরেকশন কোন দিকে ছিল? আর এর ডাইরেকশন ছিল এইদিকে। তাহলে এটা আর এর ডাইরেকশন, এটা ডিএল এর ডাইরেকশন। তাহলে আমরা দেখছি এখানে ডিএল ক্রস আর মানে ডিবি। আর আমরা যদি দেখতাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে সি ভেক্টর, দ্যাট মিনস যে এ বি যে প্লেনে থাকবে সি তার পারপেন্ডিকুলার ভেক্টর। লাইক আমি যদি এ থেকে বি তে ক্রস করি, এ ক্রস বি, তার মানে সি ভেক্টর এদিকে কাজ করবে, এ ক্রস বি সি এদিকে কাজ করবে, আর বি ক্রস এ এদিকে কাজ করবে। মনে করে দেখো, তাহলে এখানে দেখো ডিএল ক্রস আর, তাহলে ডিএল ক্রস আর এর দুটো পসিবিলিটি আছে, হয় আপওয়ার্ড কাজ করবে, না হয় কি হবে ডাউনওয়ার্ড কাজ করবে। তাই ম্যাগনেটিক ফিল্ডের এই জায়গাটায় দুটো ডাইরেকশন আমরা দেখবো যখন আমরা 2D তে আছি। ডাইরেকশনটা কি কি? আইদার ডাইরেকশনটা ভেতরের দিকে হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ভেতরে কাজ করছে, আর আইদার ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে বাইরে কাজ করছে। তাছাড়া আর কি পসিবিলিটি আছে বলো? নেই। সো ডিএল ক্রস আর এটা একটা বিশেষ মানে আছে ভাই। তাহলে ডিএল ক্রস আর আজেবাজে লিখে দিলে হলো না। ডিএল ক্রস আর এর মানেটা হচ্ছে কি, ইট প্রোভাইডস দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল। তোমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে তার ডাইরেকশনও কিন্তু ডিএল ক্রস আর বোঝাচ্ছে। আমি কি খুব ফাস্ট বলে দিচ্ছি? ঠিক আছে তো, বলবে আমাকে। তাহলে ডিএল ক্রস আর আমাকে কি করছে এখানে, আমার সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বোঝাচ্ছে। কি করে? না তো স্যার ডিএল এর দিকে কাজ করছে, আর এদিকে কাজ করছে। তাহলে ডিএল ক্রস আর মানে দেখ এইদিকে, ইয়েস অর নো? ভালো কথা। ডিএল আর, তাহলে ডিএল ক্রস আর মানে কি এইদিকে। তার মানে এই পয়েন্ট যেটা আমি বায়োসাভার্ট লতে আঁকছিলাম, এই পয়েন্টটাকে পি পয়েন্ট বলেছিলাম, মনে করে দেখো। তাহলে পি পয়েন্টের নিচে কাজ করছে। তাহলে এইটাকে যদি ঘুরিয়ে এইদিকে করে দিতাম, ডিএল ক্রস আর উপরে কাজ করতো। Am I right or am I right? So basically ডিএল ক্রস আর ডাইরেকশন প্রোভাইড করলো। এবার স্যার কি করে বুঝাবো? এটা নিচে কাজ করছে, এটা উপরে কাজ করছে। তার জন্য বিজ্ঞানীরা একটা নোটেশন ইউজ করলো, যে ক্রস দিয়ে যদি গোল করে দেয়, দ্যাট মিনস এখানে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরে কাজ করছে। আর যদি ডট দিয়ে গোল করে দাও, দ্যাট মিনস ভেক্টরটা ওপরে কাজ করছে। তাহলে এই ক্রস দেওয়া মানে কি হচ্ছে, টুয়ার্ডস দ্য কপি। কপি মানে যে কপিতে লিখছিস, তার মানে টুয়ার্ডস দ্য কপি মানে এইভাবে কাজ করছে, টুয়ার্ডস দ্য কপি। আর টুয়ার্ডস না লিখলে পরে ইনওয়ার্ড লিখতে পারিস, ইনওয়ার্ড ভেতরের দিকে, কপির ভেতরের দিকে, তুই যে ভাষায় লিখবি লেখ। আর এটা মানে কি হচ্ছে, আউটসাইড দ্য কপি। তাহলে এটা এভাবে লিখবো, আউটওয়ার্ড অফ দ্য কপি। তাহলে আমরা ডাইরেকশনটা আই হোপ ক্লিয়ার করতে পারলাম ডিএল ক্রস আর এর ক্ষেত্রে, যে ডিএল ক্রস আর এর একটা সিম্পল ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে সে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে বোঝাতে পারছে, এবং ডাইরেকশন কিভাবে কাজ করবে আই হোপ সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদের আই হোপ এই জিনিসটা বুঝতে পেরেছো। ক্লিয়ার হলো? একটা ছোট্ট জিনিস কিন্তু কতটা গুরুত্বপূর্ণ সেটা আই হোপ তোমরা এখানে বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা মোটামুটি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, তার মান কি করে বার করতে এগুলো শিখলাম। এখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের যদি সিজিএস পদ্ধতিতে যাই, সিজিএস পদ্ধতিতে এই যে μ0/4π দেখছো, μ0টাকে 4π লেখা হয়। তাহলে μ0কে যদি 4π লেখা হয়, তাহলে এটা পুরো হয়ে যাবে কত, 1। তো অ্যাকচুয়ালি সিজিএস পদ্ধতিতে এটা হবে আইডিয়াল r/r³, এই পুরো পার্টটা হয়ে যায় 1। কিন্তু আমাদের সিজিএস দেখার দরকার নাই, আমরা এসআই শিখবো, পুরো সব ক্যালকুলেশন আমরা এসআই করবো। সিজিএস যখন দরকার হবে দু এক জায়গায়, তখন আমরা ইউজ করবো। তো আমরা কি বললাম, এসআই হলে এটা হবে, সিজিএস এ কি লিখে দেবো, 4π। আর যদি 4π না লিখে একটা কে গুণ করতে চাও, তাও করা যেতে পারে, 4πk, যেখানে কেটা হচ্ছে মিডিয়ামের জন্য ডিপেন্ড করছে। তাহলে 4πk ইউজ করতে পারো যদি সেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। সেজন্য আমরা এখানে একটা কথা লিখে রাখবো, সিজিএস পদ্ধতিতে মিউটাকে আমরা 4πk আকারে লিখবো যখনই আমরা সিজিএস ইউনিট ইউজ করবো। আদারওয়াইজ আমার ঠিক আছে সবই, আর কোনো ব্যাপারই নাই, মিউটাকে 4πk লেখো। আর যদি এটা ভ্যাকুয়ামে ইউজ করতে চাও, সিজিএসটাকেই বারবার বলছি শোনো, সিজিএসটাকেই যদি ভ্যাকুয়ামে ইউজ করতে চাও, ভ্যাকুয়াম মানে কি রে, শূন্য। তাহলে যদি ভ্যাকুয়াম মানে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে যদি ইউজ করতে চাও, তাহলে মিউটাকে কি লিখবি এটা μ0, তখন μ0 মানটাকে শুধু কি লিখবি, 4π, শুধু 4π লিখবি, তাহলেই হয়ে গেল। তাহলে এই জিনিসটা মাথায় থাকলে পরে তোর আর কোনো গন্ডগোল হবে না। আই থিঙ্ক ইট উইল বি ক্লিয়ার। এখন আমরা যদি বায়োসাভার্ট লটা দেখি, তাহলে ডিবি এটা কি ছিল না, তো μ0/4π আইডিয়াল সাইন থিটা/r²। কেমন ছিল, একটা তারের জন্য ছিল। এবার দেখ
আমি যদি একটা ফ্রেশ মাইন্ডে চিন্তা ভাবনা করি, তাহলে এই আইটাও তারেরই জিনিস, কতটা কারেন্ট নিয়ে যাচ্ছে, ডিএলটাও তারেরই জিনিস, কতটা লেন্থ আছে, আরটাও কিন্তু রিলেটেড টু তার থেকে কত দূরে, আর সাইন থিটাটাও রিলেটেড টু তার। এখানে শুধু মিডিয়ামটা আছে মিউ জিরোর জন্য। তাহলে ইকুয়েশনটাকে যদি আমি এইভাবে লিখতে চাই যে ডিবি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু 1/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। খুব অন্যায় লেখা হবে না আমার? অবভিয়াসলি অন্যায় লেখা হবে না। এই যে 1/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই পার্টটা পুরোটাই ডিপেন্ড করছে তারের ওপর। এই পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে অনলি আপন ওয়্যারের ওপর ডিপেন্ড করছে, আর কোথাও নয় ভাই। দেখো তুমি, সবটাই ওয়্যারের ওপর ডিপেন্ড করছে। তাহলে এখানে যে মিউ জিরোটা আছে, মিউ জিরোর জন্য এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে বলছি মিডিয়াম ডিপেন্ডেন্ট। আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের মতোই আর একটা কোয়ান্টিটি বানাতে পারি যেটা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এইটা সেই মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট মানে এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবেই না, কারণ এখানে ভাই কোনো মিডিয়াম রিলেটেড টার্মই নাই। ভালো করে বোঝ, ডিবিটা মিডিয়াম ডিপেন্ডেন্ট। হোয়াই মিডিয়াম ডিপেন্ডেন্ট? বিকজ ইন দ্য ডিবি ইউ ক্যান ফাইন্ড মিউ জিরো, and mu zero is medium dependent because এখানে লিখেছিলাম কোন এক জায়গায় mu zero মিডিয়ামের উপর ডিপেন্ড করে। তাহলে dB obviously medium dependent, but I am trying to find out any quantity that is medium independent, that is not depend upon the medium. So here from the Biot-Savart law you can find that if we pull out the mu naught and only try to write 1/4 pi ideal sin theta by r square, you can find that 1/4 pi this term actually medium independent. So আমরা এটাকে কি করতে পারি? We can rewrite this one and আমরা এটাকে h দিয়ে একটা নামকরণ দিলাম এবং এটাকে কি বললাম? We try to say this as magnetic intensity, not field, magnetic intensity. So basically what will be the relation between magnetic intensity and magnetic field? Na to sir, magnetic field should be equal to mu naught into magnetic intensity. তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই রিলেশনটা আমরা পেলাম, যেখানে এইচটাকে আমরা কি বলছি? ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আই রিপিট, এইচটাকে কি বলছি আমরা? ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বুঝতে পারলাম ব্যাপারটা? তো আমরা এখান থেকে পেলাম। হঠাৎ স্যার ম্যাগনেটিক ইন্টেন্সিটি নিতে গেলেন কেন? সিজিএসে এটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড ভাবতাম এতদিন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ম্যাগনেটিক ইন্টেন্সিটিটাকে মিডিয়ামের সাথে করে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ইউজ করলাম। কেন স্যার এটা করতে গেছিলেন হঠাৎ? বিকজ সিমিলারিটি অফ, তোমার এখানে কি ছিল? কুলম্বস ল। দেখতে পাচ্ছিস সেই রকম, শুধু এইটাকে মিডিয়াম ডিপেন্ডেন্ট বলা হয়েছিল, এটাকে মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছিল। তো এটাকে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, তোরা মনে করতে পারবি এটাকে কি বলতাম? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। নামটাও প্রায় সিমিলার, তো বাট এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিডিয়াম। তো আমি যদি এখন এইচটাকে নিয়ে রিচার্জ বলি, তাহলে এইচ মানে কত? ডিবি বাই মিউ নট। মিউ নটটা অবভিয়াসলি শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। যদি শূন্য মাধ্যম না থাকে মিউ নটের জায়গায় কি লিখবি? মিউ লিখবি ভাই, সিম্পল কথা। ক্লিয়ার ওকে। তাহলে এখন এইচ কাকে বলে? তাহলে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মিনস রেশিও অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। সো বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ratio to obviously ratio between magnetic field and magnetic permeability. তাহলে বেসিক্যালি রেশিও বিটুইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, চৌম্বক ক্ষেত্র এবং আমরা এখানে কি বলছি? চৌম্বক প্রবণতা, চৌম্বক ভেদ্যতার যে রেশিও তাকে বলছি আমরা এটা। তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে এইচ এর ইউনিট বার করতে পারবো। So now unit of H, H এর ইউনিট কি হতে পারে? H এর ইউনিটটা হবে ডিবি। ডিবি মানে কি রে? ওয়েবার পার মিটার স্কোয়ার, অবভিয়াসলি এটাই জানিস। আর মিউ নট এর ইউনিট বলেছিলাম ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, নাকি? এটাই বলেছিলাম। হেনরি লিখবো না, কারণ ওয়েবার কাটবো আমি। তো দেখতে পাচ্ছিস ওয়েবার যদি এদিকে নিয়ে যাই তাহলে কেটে গেল। অ্যাম্পিয়ার ওপরে পাঠা, আর মিটার ওপরে পাঠালে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এইচ এর ইউনিট কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। সো এসআই পদ্ধতিতে এইচ এর ইউনিট হচ্ছে কত? অ্যাম্পিয়ার পার মিটার।
সিজিএস পদ্ধতিতে এর ইউনিটটাকে বলা হয় কত, ওরস্টেড। কি বলা হয়, ওরস্টেড। কার নাম অনুসারে, বিজ্ঞানী ওরস্টেডের নাম অনুসারে। বিজ্ঞানী ওরস্টেডের নাম অনুসারে সিজিএস পদ্ধতিতে এর এককটাকে বলা হয় ওরস্টেড। এবং মনে রাখবি 1 অ্যাম্পিয়ার পার মিটার, 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়াল টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -3। এই মাইনাসটাই আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওরস্টেড হয়। সো 1 অ্যাম্পিয়ার পার মিটার, এটা মাথায় রাখবো কিন্তু আমরা, আছে বই জানি। 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়াল টু কত হবে, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওরস্টেড। 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়াল টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওরস্টেড। তাহলে লজিক্যালি আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা এখানে বোঝার চেষ্টা করলাম। আই হোপ তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। এইখান থেকেই আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটের সংজ্ঞা দিই, যে কোনো একটা পয়েন্টে আসতে, কোনো একটা পয়েন্টে সেখান থেকে যদি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা আর্ক তৈরি করা হয়, যে আর্কটাও কি হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে কোনো একটা পয়েন্টের সেখান থেকে যদি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা 1 সেন্টিমিটার আর্ক তৈরি করা যায়, তাহলে তার কেন্দ্রে যদি 1 ওরস্টেড ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, সরি ইন্টেন্সিটি জেনারেট করে, তাহলে সেই কারেন্টকে বলবো আমরা 1 ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। সো 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ইএমইউ প্রবাহ, ইএমইউ কারেন্ট। কারেন্টের ইউনিট কটা হয়, দুটো, একটা স্যার সিজিএস কি হয় স্ট্যাট অ্যাম্পিয়ার, আর এসআই কি হয় অ্যাম্পিয়ার। কিন্তু তার একটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটও আছে, সেটাকে বলা হয় ইএমইউ কারেন্ট। যদি বা এটা আর ইউজ হয় না, কি হয় ব্যাপারটা, না তো 1 সেন্টিমিটার রেডিয়াসের আমরা যদি এমন একটা আর্ক তৈরি করি, সেই আর্কটাও কত 1 সেন্টিমিটার, তাহলে পরে তার সেন্টারে যদি 1 ওরস্টেড কারেন্ট, সরি ম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্টেন্সিটি তৈরি হয়, তাহলে যে কারেন্টের জন্য এটা হচ্ছে, সেই কারেন্টটাকে বলবো আমরা কি 1 ইএমইউ। কেন, কারেন্টের জন্যই তো কারেন্ট বসে আছে বাবা। দেখো ডিএলটাকে কি করছো 1, আরটাকেও কি করছো 1, ম্যাগনেটিক মিউ0 নিয়েছো, মিউ0 তো রিলেট নেই, তাহলে এইচ তো মিউ0 উপর ডিপেন্ডই করে না। সো পুরো সিচুয়েশনে দেখো 1 দাঁড়ায়। বুঝতে পারলাম না এখনো, বুঝতে পারলাম না এখনো। আচ্ছা ফর্মুলা কি দেখো, তাহলে আমরা ফর্মুলা জানি, এইচ মানে কত 1/4 পাই আই ডিএল সাইন থিটা বাই কত আর স্কোয়ার, এটাই তো। আচ্ছা এটা যদি আমি সিজিএস এ করতাম, তাহলে 1/4 পাই থাকতো কি, থাকতো না বাবা। এই দেখো কেটে যেত, তাহলে ডিপেন্ডেন্টই হতো না, কারণ 1 হয়ে যেত সিজিএস এ, কে থাকতো, কে ভ্যালু তো 1 হয়ে যেত। এখন এই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ারের ক্ষেত্রে আমি বলছি আর এর ভ্যালুটা 1 সেন্টিমিটার, এই দেখো আর হচ্ছে 1 সেন্টিমিটার, ডিএল কত বলছি 1 সেন্টিমিটার, এই দেখো ডিএলটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর থিটা এখানে কত হবে, অবভিয়াসলি এখানে 90 ডিগ্রি হবে, ট্যানজেন্ট টানলে তো অবভিয়াসলি। তাহলে এটাও নয়, তাহলে এই এইচটা 1 ওরস্টেড কখন হবে, যখন আই এর ভ্যালু কত হয় 1। তার মানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 1 সেন্টিমিটার আর্কের কেন্দ্রে যে কারেন্টের জন্য 1 ওরস্টেড ম্যাগনেটিক ইন্টেন্সিটি তৈরি হবে, সেই কারেন্টটাকে কি বলবো ইএমইউ কারেন্ট। সেই কারেন্টটাকে কি বলবো ইএমইউ কারেন্ট। আমি কি বলতে পারলাম? সো ইএমইউ ইউজ করা হয়, যদি বা এটা এখন আমরা আর ইউজ করি না, বিকজ অ্যাম্পিয়ার স্ট্যাট অ্যাম্পিয়ার ইউজ হয়, এগুলো আর ইউজ করা হয় না। ক্লিয়ার, ক্লিয়ার তো পর্যন্ত, কোনো জায়গায় সমস্যা? এবং ইএমইউ এর সাথে প্রবাহের সাথে দেখবি অ্যাম্পিয়ারের রিলেশন আছে। 1 ইএমইউ কারেন্ট মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার সম্ভবত, নাকি রে দেখতে একবার। 1 ইএমইউ কারেন্ট মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, একটু পড়ে রাখিস। সো প্লিজ একটু মন দেবে। নাও উইল বি টকিং অ্যাবাউট অ্যাপ্লিকেশনস অফ বায়ো-সাভার্ট ল। সো অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল, তাহলে অ্যাপ্লিকেশন কি হবে, আমরা এমন কিছু বডি চয়েস করব যেগুলো সিমেট্রি। সো অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট ল, বায়ো-সাভার্ট ল। এবার আমরা অ্যাপ্লিকেশনটা কি নেব, ধরো একটা লং রিজিড ওয়্যার আছে, একটা লং রিজিড ওয়্যার। আমি এই লং রিজিড ওয়্যারের কোনো একটা পয়েন্ট থেকে, ধরো আর ডিস্টেন্সে, কোনো একটা পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে, এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ডিরেকশন বাদ দাও, তার মান কত হবে সেটা বার করতে চাইছি। তো পট করে বলবে
স্যার এক্ষুনি তো শেখালেন কত হয় না, তো ডিবি ইকুয়াল টু μ0/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আরে এটা তো জেনারেল ফর্ম, এটার জন্য কত হবে? সবার জন্য কি একই হবে নাকি? তাই হয়? কখনো হবে না। আমি এটা বার করতে চাইছি। ক্লিয়ার? তাহলে এক কাজ করলাম, তার জন্য ভালো করে দেখো, এদিকে তাকাতে হবে, হ্যাঁ, নাহলে হবে না, এদিকে দেখতে হবে, ভালো করে বোঝো, অনেক জটিল জিনিস এটা। দেখো এখান থেকে এল ডিস্টেন্সে আমি ছোট্ট একটা অংশ ডিএল কেটে নিলাম, এটা এল লেন্থ, ডিএলটা খুবই ছোট, এবং আমি দেখলাম ডিএল থেকে এর ডিস্টেন্সটা এইটা, এই ডিস্টেন্সটা ডিএল থেকে, ঠিক আছে? কত না, তো ডিএল থেকে ডিস্টেন্সটা হচ্ছে স্যার এক্স। এখন এটা ভুলে যাও, এক্স। তার মানে আমি যদি ডিএল এর রেসপেক্টে, ভালো করে বোঝ, ডিএল এর রেসপেক্টে এর ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই পুরো তার বাদিরে ওইটুকু অংশ কত পাব, তাহলে ডাইরেকশনটা কিন্তু এই অ্যাঙ্গেলটা বোঝাবে, হ্যাঁ না বল? যেটা আমরা থিটা করছিলাম এতক্ষণ ধরে, সেই থিটার অ্যাঙ্গেলটা কি এইটা বোঝাবে, হ্যাঁ না বল? কেন? আরে স্যার ডিএল এর ডাইরেকশন কোন দিকে? এইদিকে। আর আর এর ডাইরেকশন কোন দিকে? স্যার আর তো এখানে আছে। আরে না, আমি এইটুকু অংশের জন্য ভাবতে বলছি তোকে, এগুলো ভুলে যা, নাই এগুলো নাই, এইটা নাই, ওইটুকু অংশের জন্য ভাব কি হবে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? এবার ওইটুকু অংশের জন্য, এইটা ধরেলে নাই, ওইটুকু অংশের জন্য ভাব আলফা। আর আমি কি ভাবলাম যে এইটাকে তুমি বিটা ভাবো, এটাকে বিটা ভাবো, আর এইটাকে ভাবো তুমি থিটা। আমি এটা চয়েস করলাম, এইটা আমি চয়েস করেছি, আর কিচ্ছু করিনি। আমি কি ক্যালকুলেশন, আমি কি আঁকা বোঝাতে পারলাম কি করেছি? তার মানে এখানে যে ফর্মুলাটা ইউজ করব, ফর্মুলা সব ঠিক আছে, শুধু থিটার জায়গায় কি লিখতে হবে বলতো? আলফা। কেন? অ্যাঙ্গেল তো আলফা আছে, কারণ ডাইরেকশনটা তো এইটা নাকি রে, ঠিক তো? আর আরটা লেখা যাবে না, কত লিখতে হবে? ডিরেকশনের অ্যাঙ্গেল কত? এক্স স্কয়ার, এক্স লিখবো ভাই, এক্স আছে বলে। এবার আমাকে এগুলো সব ডিকোড করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম। চলো ডিকোড করি। প্রথমত তুমি আলফাকে থিটার রেসপেক্টে লিখবো, আমার টার্গেট হচ্ছে আলফার সাথে থিটা রিলেশন বানাবো। তো প্রথমত তো ফার্স্টলি আলফা প্লাস বিটা তো ভাই 180 ডিগ্রি অবভিয়াসলি, আর এটা তুমি দেখতে পাচ্ছ 90 ডিগ্রিতে বসে আছে, তার মানে বিটা প্লাস থিটাও সামহাও কত হবে? 90 ডিগ্রি। তার মানে বিটা প্লাস থিটা সমান কত হবে? 90 ডিগ্রি হবে তো নাকি? ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রাম দিয়ে বলো এটা হবে। ক্লিয়ার? ভালো করে বোঝো। এবার আমি চাইছি আলফাকে থিটা দিয়ে লিখবো, তাহলে স্যার বিটার জায়গায় এটা লিখুন। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? বিটা মানে হবে কত? 90 মাইনাস থিটা, অ্যান্ড উই আর রাইটিং বিটা হিয়ার। তাহলে লজিক্যালি আলফা প্লাস 90 মাইনাস থিটা শুড বি ইকুয়াল টু কত? 180। তাহলে আলফা শুড বি ইকুয়াল টু 90 প্লাস থিটা। ঠিক লিখলাম না? একবার দেখেলে ঠিক আছে। তাহলে আলফা মানে 90 প্লাস থিটা, তাহলে আলফা যদি 90 প্লাস থিটা হয়, তাহলে স্যার সাইন আলফা কত হবে? তাহলে সাইন আলফা মানে কত? সাইন 90 প্লাস থিটা, দ্যাট মিনস কত? কস থিটা। হ্যাঁ না বল? অবভিয়াসলি প্লাসই হবে, তাহলে কস থিটা দাঁড়ালো কস থিটা। তাহলে আলফার গল্প তো শেষ হলো, পড়ে রইলো কে? বেটা এক্স। এক্সও তো জানি না, জানবো। তাহলে কস থিটা মানে কত? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি, তাহলে আর বাই এক্স। তাহলে ইজিলি আমি এখান থেকে এক্সটা বার করতে পারবো। তাহলে এক্স কত হবে? আর সেক থিটা। হ্যাঁ না বল? ভালো করে দেখ, ডাইরেক্ট লিখলাম আমি। কেন? এক্স মানে আর বাই কস থিটা, মানে হচ্ছে আর সেক থিটা। দেখো এবার মাথা ঘুরবে, আমি যা করাতে শুরু করেছি, বিলিভ মি এবার মাথা ঘুরবে। কারণ যদি লিঙ্ক করতে না পারো, ধরতে না পারো না, তোমার বাবার ক্ষমতা নাই পরীক্ষা নামাতে পারবে তুমি, ক্ষমতা নাই নামানোর। তুমি দেখো এখন শুরু করলাম শুধু আমি, তাই মন দাও। মন যদি উড়ছে ওকে বলো বস দাঁড়া, পরে উঠবি, নাহলে তুমি এখান থেকে আর নামাতে পারবে না, ক্ষমতা নাই তোমার, আমি বলে দিচ্ছি। আমার সময় আমি পারিনি, পরীক্ষা আমাদের কোথায় এটাই এসেছিল। তো এক্স তো পেয়ে গেলাম, এক্স এর মান পুট করতে পারবো। আর কি জানি না ভাই? ডিএল জানি না। ডিএল জানি না, ঠিক আছে, তাহলে এক কাজ করতে পারি, আমি এলটা জানি। তাহলে এল কত হবে? দেখো লম্ব বাই ভূমি মানে ট্যান, তো আমি এতটা না এঁকে এটা কেটে দিচ্ছি যাতে আমি সুবিধা হয়, বুঝতে পারছো? তারপরে লজিক্যালি নিচে করে দিচ্ছি। লজিক্যালি তার মানে এল বাই আর মানে কত হবে রে? ট্যান থিটা। এল বাই আর মানে কত? ট্যান থিটা, লম্ব বাই ভূমি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি স্যার এল সমান কত হবে? আর ট্যান থিটা। চল ডেরিভেটিভ কর। তাহলে ডিএল যেটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, ডিএল
সমান কত হবে আর sec স্কয়ার থিটা নাকি রে, আর কি হবে ডি থিটা। কেন ডিএল করলে এখানে তো ডি থিটা থাকবে না, ডিএল ডি থিটা। সব পেয়ে গেছি স্যার। আই জানি না, ধরে লে এর মধ্যে কারেন্ট হচ্ছে কত আই, ধরে লে এর মধ্যে কারেন্ট কত হচ্ছে আই। এত ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমি যদি ওই ইকুয়েশনটাতে বসাই তাহলে ডিবির ভ্যালুটা পেতে পারি, খাতায় প্লিজ লিখতে থাকবে যাদের অসুবিধা হবে। তাহলে ডিবিটা কি লিখতে পারি, ডিবি সমান, ভালো করে দেখো ভালো করে দেখো, মিউ 0/4 পাই আই, ডিএল এর ভ্যালু কত স্যার আর sec স্কয়ার থিটা ডি থিটা। ওকে, সাইন আলফা কত স্যার, সাইন আলফা লিখেছেন আপনি cos থিটা। ওকে, cos থিটা বাই কত এক্স স্কয়ার, মানে কত এক্স স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার sec স্কয়ার থিটা নাকি রে, এই তো কেটে যায় আর আর এর সাথে একটা আর কেটে যায়। তার মানে আমার সামহাউ পড়ে থাকলো মিউ 0/4 পাই আই বাই আর ইন্টু cos থিটা ডি থিটা, এইটা পড়ে থাকলো। কত সুন্দর একটা রিলেশন পেলাম এখান থেকে। স্যার এটার উপর কেন আপনি করলেন না এক্সপেরিমেন্ট? দেখ, প্রথমত এক্স তো ভ্যারি করবে, তো এক্স ভ্যারি করছে, ঠিক আছে এক্স ভ্যারি করলো, সাইন আলফাও ভ্যারি করছে, মানে একসাথে ডবল ভ্যারিয়েবল পেয়ে যাচ্ছি। আমি কি করে করবো ডেরিভেশন? তাহলে আমার বড় হয়ে যাবে ইন্টিগ্রেশন। আমি কি করলাম, ব্যাটাকে এমন ভাবে নিয়ে এলাম যে একটা মাত্র ভ্যারিয়েবল থাকলো, শুধু থিটা। এবার থিটার মান কত হতে পারে, জাস্ট ইমাজিন কর, থিটা যদি আপনি চলে যান হয়ে গেলে থিটার মান কত হতে পারে। তাহলে আমি যদি এটাকে লং নিই, তাহলে লং নিতে গেলে ধর ধর আমি কথা মনে বলছি এটা এত লম্বা নিয়েছি এত লম্বা নিয়েছি, তাহলে এখান থেকে একটা থিটা পাওয়া যাবে, হ্যাঁ না বল? সেই থিটাটাকে আমি ধরলাম স্যার থিটা 1 হতে পারে তো। আর একটা কি, এইখান থেকে একটা থিটা ধরলাম, হতে পারে তো। এই থিটাটাকে ধরবো কত বলতো মাইনাস থিটা। হোয়াই মাইনাস? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পরে নেগেটিভ হয়, ক্লকওয়াইজ পজিটিভ হয়, ঠিক আছে? আমি কি ভুল লিখলাম নাকি রে? এটা মাইনাস হবে নাকি? হ্যাঁ, ওভারটা মাইনাস হবে না, এটা মাইনাস হবে, এটা এটা প্লাস হবে, ঠিক তো? দাঁড়া দেখি, ও ডাইরেকশন আছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাইরেকশনটা ম্যাটার করবে। আচ্ছা, ডাইরেকশন এইটা এইভাবে কাজ করবে না, তাহলে এটা হচ্ছে থিটা 1 আর এটা কাজ করবে এইভাবে, এই, তাহলে এটা হবে মাইনাস থিটা 2। হ্যাঁ, ওইখান থেকে, ঠিক আছে ঠিক আছে, মাইনাস থিটা 2 ক্লিয়ার। ডাইরেকশন বুঝলি না? আরে ভাই এই তো এর সাথে এর ডিরেকশন, তাহলে একটা এইভাবে যাবে একটা এইভাবে যাবে, সিম্পল না? তার মানে আমার এখন কি করতে হবে, রিলেশনটা থিটা 1 থেকে থিটা 2 মাইনাসে। এই কি হলো? তাহলে আমি যদি পুরো তারের জন্য বার করতে চাই, কোথা থেকে কত দূর, থিটা 1 থেকে মাইনাস থিটা 2 পুরো তার, কারণ পুরো তারের লেন্থটা থিটা 1 থিটা 2 এর উপরই ডিপেন্ড করছে। তাহলে আমি বি লিখতে পারি কি ইন্টিগ্রেশন। এবার দেখ এই পুরো জিনিসটা কি বলতো কনস্ট্যান্ট, এই তো চেঞ্জ হবে না, কেন আর তো কনস্ট্যান্ট, আরও চেঞ্জ হবে না, কারণ আমি এইটাতেই তো বার করব। তাহলে কি লিখবো, মিউ 0/4 পাই আই বাই আর ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা। এবার করবো কোথা থেকে, থিটা 1 থেকে কত মাইনাস থিটা 2, কিছু একটা নিয়ে এলে তুই, ঠিক আছে? বা মাইনাস থিটা 2 থেকে থিটা 1, তুই যা লিবি যেটা ইচ্ছা নে, ঠিক আছে? আচ্ছা মাইনাস থিটা 2, মাইনাসটাকে নিচে রাখ, থিটা 1 যে কোনো একটা প্লাস বেরোবে একটা মাইনাস বেরোবে, উল্টে দিলে লিমিট উল্টে দিলে মাইনাস প্লাস হবে, এত কিছু হবে না। তো কত হবে, তাহলে মিউ 0/4 পাই আই বাই আর cos থিটার ইন্টিগ্রেশন কত হয়, cos থিটা হচ্ছে সাইন থিটা, কেন মাইনাস হবে, cos এর ইন্টিগ্রেশন তো মাইনাস হয় না, তাহলে সাইন থিটা লিমিট কত হবে মাইনাস থিটা 2 থেকে থিটা 1, মাইনাসটাকে নিচে রাখলাম, মাইনাস আমরা নিচে রাখি। তো তাহলে বি সমান এলো মিউ 0/4 পাই আই বাই আর, তাহলে সাইন থিটা 1 মাইনাস অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস, তার মানে কত হয়ে গেল প্লাস সাইন থিটা। সো এইটা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু অফ বি, এটা হলো ফাইনাল ভ্যালু অফ বি, এটা হলো ফাইনাল ভ্যালু অফ বি। তাহলে একটা লং রিজিড ওয়্যার, লং কিন্তু ইনফাইনাইট নয়, আমি লং চয়েস করেছি। এবার আমরা যদি কতগুলো কেস দেখি, কেস নাম্বার 1 কনসিডার করো যে তারটা হচ্ছে ইনফাইনাইটলি লং,
তারটা বিশাল লম্বা, ইনফাইনাইটলি লং, বিশাল লম্বা, ইনফাইনাইটলি লং। তো তারটা যদি ইনফাইনাইটলি লং হয় মানে কি হবে, এটা অনেক দূরে অবস্থিত, অনেক দূরে। তাহলে অনেক দূরে যদি অবস্থা হয়ে যায় তাহলে এর সাথে এর অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে বলতো, 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি দাঁড়াবে, এটা কত দাঁড়াবে, 90 ডিগ্রি। তার মানে যদি তারটা ইনফাইনাইটলি লং হয়ে যায়, θ1 এর ভ্যালু কত দাঁড়াবে, 90 ডিগ্রি, আর θ2 এর ভ্যালু কত দাঁড়াবে, 90 ডিগ্রি। কেন, বুঝতে পারছিস তো, ডাইরেকশনটা এরকম হয়ে যাবে, আর তো এরকম থাকবে না। তো বেসিক্যালি সেক্ষেত্রে কি নিব, θ1 90, θ2 90 হলে এখানে বসা। তাহলে বি এর ভ্যালু কত হবে, μ0/4 পাই I বাই আর sin 90 1 + 1, তাহলে 2, বুঝলেন তো, sin θ1 এর জায়গায় 90 বসালাম, θ2 এর জায়গায় কত বসালাম, 90। তাহলে sin 90 + sin 90 মানে কত, 1 + 1 2। তাহলে বি এর ভ্যালু দাঁড়ালো μ0/4 পাই 2I/r। এটা হচ্ছে ফাইনাল ভ্যালু অফ এ ইনফাইনাইটলি লং রিজিড ওয়্যার, সেখান থেকে আর দূরে ম্যাগনেটিক ফিল্ড। এবার সবসময় যে আমি ইনফাইনাইট পাবো, ইনফাইনাইটলি লং রিজিড ওয়্যার, এবার সবসময় যে আমি ইনফাইনাইট পাবো তার তো কোনো মানে নাই, আমি তো হাফ ইনফাইনাইটও পেতে পারি। তো আমরা হাফ ইনফাইনাইটের কথা ভাবছি, উই আর টকিং অ্যাবাউট হাফ ইনফিনাইট। সো সেকেন্ড কেস আমরা চয়েস করছি। সেকেন্ড কেসটা কি বলছি, সেকেন্ড কেসটা বলছি আমরা হাফ ইনফাইনাইট। সো যদি হাফ ইনফাইনাইটের কথা ভাবিস, হাফ ইনফাইনাইট, ভালো করে দেখ, তাহলে হাফ ইনফাইনাইট মানে কি, নার মানে এইরকম ভাবে তারটা এইখানে থাকবে, ঠিক তো, এটা হচ্ছে আর, বোঝাতে পারলাম হাফ ইনফাইনাইট মানে, মানে এইটা ইনফাইনাইটে চলে গেছে। তাহলে এটা যে ইনফাইনাইটে চলে যায়, θ2 ভ্যালু কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাই তো এখনই বোঝালাম না, যে একটা দিক যদি 90 হয়ে যায় এরকম হবে। সো θ2 শুড বি ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আর এখানে কি বলছে, এল এর ডাইরেকশনের সাথে আর এর ডাইরেকশনের অ্যাঙ্গেল। তাহলে এখানে কি হবে বেসিক্যালি, যে আমরা আস্তে বাবা দেখ একবার, তাহলে এই জায়গাটায় কি হলো, ইনফাইনাইটের ক্ষেত্রে ভাব, ইনফাইনাইটের ক্ষেত্রে কি হলো, যে আমি যখন ইনফাইনাইট করছি তার মানে এই তারটা তো অনেক দূর চলে যাচ্ছে, অনেক দূর চলে যাচ্ছে। এবার যে এটাকে সরিয়ে 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 এত দূর নিয়ে আসি, তাহলে 90 থেকে আস্তে আস্তে কমবে, কমতে কমতে কত আসবে, 0 ডিগ্রিতে চলে আসবে। সো বেসিক্যালি ইন দ্যাট কেস θ1 তাহলে কত হবে বলতো, 0 ডিগ্রি। তাহলে হাফ ইনফাইনাইটের ক্ষেত্রে একটা হবে 0 ডিগ্রি, একটা হবে 90 ডিগ্রি। কি করে হলো, ভালো করে বোঝ। যখন আমি ইনফাইনাইট নিয়েছি, এটা কত চলে গেছে, 90 ডিগ্রি। এবার আমি কমাচ্ছি, কমাতে 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 কমতে 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 যখন এখানে আসবে তখন কত হয়ে যাবে, 0 ডিগ্রি। তাই তো হবে। তাহলে বেসিক্যালি এটা 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে সেই জায়গায় যদি বি এর ভ্যালুটা বার করো তাহলে কত হবে, না তো স্যার বি এর ভ্যালু হবে μ0/4 পাই I/r 1 + 0, 1 + 0 মানে এটাই দাঁড়াবে। সো এটা হচ্ছে আমাদের সেই লজিকটা। এবার সব সময় আমি এরকম ইনফাইনাইট লং পাবো, হাফ ইনফাইনাইট পাবো, এরকম কোনো মানে নাই। অনেক সময় ওয়্যারটা বা ওই পয়েন্টটা ওয়্যারের ওপর অবস্থিত হতে পারে। কিভাবে, ভালো কথা, না তো আমি ভাবতে পারি যে ধর এটা কোনো একটা লং ওয়্যার, আর পয়েন্টটা কি আছে এর ওপরে, এই জায়গায় পয়েন্টটা আছে। তাহলে এখান থেকে এর ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। দ্যাট মিনস এখান থেকে একটা পয়েন্ট হবে এইটা, আর এখান থেকে একটা পয়েন্ট কি হবে, এইটা, তাই না? এখান থেকে একটা পয়েন্ট হবে এটা, এখান থেকে একটা পয়েন্ট হবে এটা। তো বেসিক্যালি আমরা যদি এভাবে ভাবতে চাই বা ভাবতে পারি, তাহলে দেখা যাবে কি হবে, যদি দেখি তাহলে অ্যাঙ্গেলটা এরকম দাঁড়াবে কিছু সম্ভব। তাহলে একটা হবে -θ1 আর একটা কি হবে -θ2, দুটোই হবে এরকম। তাহলে একটা হচ্ছে -θ1, একটা হচ্ছে -θ2, দুটো কেসই এরকম হতে পারে। আবার যদি এটা লং হয়ে যায় ইনফাইনাইটলি, তাহলে কি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি দুটোই হয়ে যাবে, কারণ এরকম ভাবে চলে যাবে, পুরোপুরি অনেকটা লম্বা হয়ে যাবে। তাহলে বেসিক্যালি একটা হচ্ছে কত -θ1, একটা হয়ে যাচ্ছে কত -θ2, কারণ দুটোই দেখতে পাচ্ছ এইভাবে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো আমরা যদি এরকম সিচুয়েশন খুঁজে পাই যে পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা ওয়্যারের ওপরে, সাইডে নয়, স্যার এরকম সিচুয়েশন কেন চয়েস করলেন? তো প্রথমত যখন কোনো একটা ওয়্যার কাজ করবে, এটা একটা রডের মতো স্ট্রাকচার, আর তোরা জানিস রডের মতো স্ট্রাকচারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা এই দুই সাইডে কাজ করে। তাহলে ভাই ম্যাগনেটিক ফিল্ড এইভাবেই কাজ করবে না, ন্যাচারালি ম্যাগনেটিক ফিল্ড এই সাইডে কাজ করবে। তাহলে এর এই সাইডে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, তাহলে 0। এর অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড কত হওয়া উচিত ছিল, 0। তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট যদি ভাবিস তুই, তাহলে এর এই দুই সাইডে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে।
তাহলে এর বর্ধিতাংশের ওপর অর্থাৎ তারের ওপর ম্যাগনেটিক ফিল্ড কত হয়? 0। কি করে হবে? তো যদি আমরা এইটাকে দুটো এরকম ভাবে ধরি, একটা θ1 একটা θ2, তাহলে এই ইকুয়েশন ইউজ করতে পারি আমরা। উই ক্যান ইউজ দিস ইকুয়েশন। তাহলে b ইকুয়াল টু কত হবে? μ0/4π I/r sin θ1 প্লাস sin θ2, তাই না? কিন্তু এখানে কি চয়েস করেছিলাম আমরা? সেটা তারের সাইডে ছিল, এখন ওপরে চলে গেছে, তাই না? তো এখন এই জায়গা থেকে ওপরে চলে গেছে। তো যখন এইরকম সিচুয়েশন পাবো তখন কি হচ্ছে? পুরো সিচুয়েশনে তার বাইরে চলে আসছে, আর ভেতরে থাকছেই না, সাইডে থাকছেই না। তো যদি এই দুই সাইডে না থাকে তাহলে পরে এর বর্ধিতাংশের ওপর যে কোনো পয়েন্টে, এর যে কোনো পয়েন্টে, এই জায়গায় এর যে কোনো পয়েন্টে শুধু ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড শুধু এই জায়গায় কাজ করবে। তুই এভাবে ভাবতে পারিস যে, বলার বাহুল্য যে এর এই সাইডে একটা আর এই সাইডে একটা, এই রিজিয়নে তার সমস্ত বলরেখাগুলো কাজ করছে, এই আউটওয়ার্ডে আর যাচ্ছেই না। সো এই রিজিয়নের মধ্যে যখন সে কম্প্যাক্ট থাকছে তখন এর উপরের দিকের দুই দিকে ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার এই লাইনটা কত হবে? 0। ইউ ক্যান ক্যালকুলেট দিস ওয়ান ফ্রম পয়েন্ট নাম্বার 3। দেখতে পাচ্ছিস তোরা? দেখে একবার। তো সেখানে সেম বলা আছে, যদি এইটা এরকম লম্বা হয়ে যায় অনেক, তাহলে θ1টাও কত হবে? 90 ডিগ্রি। θ2টাও কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তো 90 90 একটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস sin 90 প্লাস কত হয়ে যাবে? sin 90, তাহলে কত হয়ে যাবে? 0, তাই না? লজিক তো তাই। সো ইনফাইনাইট লং এর ক্ষেত্রে এটা হবে। তার মানে একটা কথা মুদ্রা এখানে এলো, যদি একটা ইনফাইনাইট লং হয়, প্লিজ রিমেম্বার দ্যাট, ইনফাইনাইট লং হয়, তার ওপরের যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 0। ওপরের যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 0। ক্লিয়ার হলো? এত ক্লিয়ার হয়েছে? তাহলে এই পুরো প্রমাণটা আমাদের সময় থাকতো 3 মার্কসের। এবার তাহলে আমরা লং ওয়্যারের জন্য করলাম। এবার করব আমরা যেটা হচ্ছে সার্কুলার ওয়্যার। তাহলে যে কোনো একটা সার্কুলার লুপের কেন্দ্রে, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত অ্যাকর্ডিং টু দ্য বায়ো-সাভার্ট ল। চলো তাহলে আমরা এখন বার করতে চাইছি যে কোনো একটা সার্কুলার লুপ, ধরো এটা একটা সার্কুলার লুপ, এটা একটা সার্কুলার লুপ, এই একটা সার্কুলার লুপ। এই সার্কুলার লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত? সেন্টারে। এবার ধরো কারেন্ট যাচ্ছে, ওকে কারেন্ট যাক, কারেন্ট যাচ্ছে। এবার আমি কি করলাম? একটা এলিমেন্টারি লেন্থ ডিএল চয়েস করলাম। এবার দেখো ডিএল এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে? ডিএল এর ডাইরেকশন তো এইদিকে, আর আর এর ডাইরেকশন সামহাও এইদিকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে এসছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি থিটা শুড বি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। আর তারের মধ্য দিয়ে কারেন্ট কত? আই, ইট ইজ কনস্ট্যান্ট। আর এর রেডিয়াস আর, এটাও কি হচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা যদি ডিবি লিখি, তাহলে ডিবি ছিল μ0/4π IDL sin θ/r², এটাই ছিল। এখন আমরা এখানে দেখবো আই তো ফিক্সড, আই এর চেঞ্জ হচ্ছে না, তাহলে μ0/4π আই ফিক্সড, থিটা 90 ডিগ্রি মানে sin 90 কত হয়ে যাচ্ছে? 1। আর আরো তুমি দেখছো ফিক্সড, তাহলে ভ্যারিয়েবল অনলি ডিএল পড়ে আছে। তাহলে আমি যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই তাহলে এর উপর ইন্টিগ্রেশন মারবো, হ্যাঁ না বল? ঠিক তো, বাকিগুলো তো ফিক্সড। এবার ইন্টিগ্রেশন হবে কত? লেন্থের ইন্টিগ্রেশন, মানে এই লেন্থটাকে জুড়ে পুরো লেন্থ কত হবে? তাহলে রেডিয়াস যদি আর হয়, পুরো লেন্থের ইন্টিগ্রেশন কত হবে? 2πr, তাই না? পুরো লেন্থটা তো 2πr দাঁড়াবে। তাহলে এই পুরো লেন্থটা কত হবে? 2πr। আমি কি বোঝাতে পারলাম? তোমাদের বইয়ে হয়তো এটা না দিয়ে সিগমা সাইনটা দেওয়া থাকতে পারে, আমি জানি না কি দেওয়া আছে, চয়েস করতে পারো যে কোনো একটা। ইন্টিগ্রেট দেওয়া আছে না সিগমা দেওয়া আছে? দেখো দেওয়া নেই তো ঠিক আছে, হোয়াটএভার, তুমি যেটা ইচ্ছা চয়েস করো, আলটিমেটলি যোগ করবো তো। আর এটা অবভিয়াসলি কি হবে? কন্টিনিউয়াস। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল কত হলো? 2πr। সো বেসিক্যালি μ0/4π I/r² ইন্টু কত হয়ে গেল? 2πr। এইটাই হচ্ছে বি। তাহলে আমরা যদি এখানে দেখি 4π এর সাথে 2π কাটলে 2 পড়ে থাকে, আর এর সাথে একটা আর কাটলে এটা পড়ে থাকে, তাহলে μ0I/2r এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য সেন্টার অফ এ সার্কেল। এটা হলো সেন্টার অফ দ্য সার্কেল। কোনো একটা সার্কুলার লুপের তার সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? তাহলে এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ড তার সেন্টারে কত। এবার আমি সেন্টারের কথা ভাবছি না, আমি ভাবছি কি আমার কাছে ধর একটা লুপ আছে, এরকম একটা লুপ আছে, এই লুপের
সেন্টারে কত দেখলাম, এই লুপের সেন্টারে কত μ0I/2r, কিন্তু আমি এইভাবে ভাবছি এবার সেন্টারে দেখবো না, না তো এই লুপ থেকে আর দূরে অ্যাক্সিসের ওপর ম্যাগনেটিক ফিল্ড কত। আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস থেকে কত দূরে, আর দূরে বা এক্স দূরে, হোয়াট এভার ইউ ক্যান সে, এক্স দূরে আছে। তাহলে এখন আমি এটা বার করব, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কেল অন দ্য অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিসের ওপর যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা কি বোঝাতে পেরেছি? সমর্পিতা কোনো জায়গায় ডাউট আছে? কারো কোনো জায়গায় ডাউট আছে বলতে পারো, ওই জায়গাটা ক্লিয়ার? বল, কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বল। ক্লিয়ার? চলো তাহলে অ্যাক্সিয়াল পয়েন্ট, আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করবো কোথায়? এবার অ্যাক্সিয়াল পয়েন্ট। এখন লক্ষ্য কর, তো আমরা এখানে একটা কি করলাম, এরকম সার্কুলার লুপ চয়েস করলাম, ওকে একটা সার্কুলার লুপ চয়েস করেছি। সেই সার্কুলার লুপের রেডিয়াসটাকে ধরলাম আর, এবং আমি ধরলাম সেন্টার থেকে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমি বার করবো, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করবো। এখন তাহলে আমি কি করলাম, এই জায়গাটা একটা ছোট্ট এলিমেন্টারি অংশ ডিএল কেটে নিলাম। এবার দেখ, লুপটা এইভাবে দেখছিস, কিন্তু লুপটা আছে অ্যাকচুয়ালি এইভাবে নাকি রে? লুপটা আছে এইভাবে, লুপটা অ্যাকচুয়ালি আছে এইভাবে। আর এখান থেকে এর ডিস্টেন্সটা কত, না তো আমি তো জানি না, এখান থেকে এই ডিস্টেন্সটা কত। সে এটা যদি এক্স হয়, সে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, এন্ড অবভিয়াসলি ইউ মানে কত, √r² + x²। এটা ইউ ধরে নিলাম, কনসিডার করো ইউ। তাহলে এই ডিএল এর সাথে এই ইউ দেখো এইভাবে আছে, লাইক দিস নাকি, এইভাবে, ঠিক আছে? তার মানে এই জায়গাটা একটা ট্যানজেন্ট রূপে এইভাবে কাজ করছে। তাহলে এই আর এর সাথে এই ট্যানজেন্ট অ্যাকচুয়ালি এখানে কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। আমি কনসিডার করলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এর জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তো ভাই পাবো অবভিয়াসলি। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত, না তো স্যার ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ডিবি শুড বি ইকুয়াল টু μ0/4π, ভালো করে দেখবি, IDL sin 90 ডিগ্রি নাকি রে, বাই কত হচ্ছে u², ইউ এটা। এবার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি করে বার করতে পারবো, না তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বার করার আগে রুল শিখে গেছি, ডিএল ক্রস আর। তাহলে এখানে হয় আপওয়ার্ড হবে, না হয় কি হবে, ডাউনওয়ার্ড হবে, যে কোনো একটা কিছু হবে। তো কোনো একটা দিকে হবে, আমি ধরে নিচ্ছি কোনো একদিকে হচ্ছে। তো ধরে নাও এইটা যদি আমার অ্যাক্সিস হয়, তাহলে ধরে নাও এইদিকে কাজ করছে, আমি আপওয়ার্ড হতে পারে বা ডাউনওয়ার্ড হতে পারে, কোনো একদিকে কাজ করছে। তাহলে এইটা যদি থিটা হয় আর এটা যদি ডিবির ডাইরেকশন হয়, তাহলে অবভিয়াসলি এদিকটা হবে ডিবি সাইন থিটা, এদিকটা হবে ডিবি কস থিটা। ডায়াগ্রাম যেন মুখস্থ থাকে চোখে, এই হবে। আবার লজিক্যালি তাহলে এখানে যদি ছোট্ট একটা অংশ ডিএল কেটে নেওয়া হয়, তাহলে এখানেও একটা এরকম ভাবে লজিক পাওয়া যাবে। এবং তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে কাজ করবে, এটাও থিটা হবে, এবং এদিকে কাজ করবে ডিবি কস থিটা, এদিকে কাজ করবে ডিবি সাইন থিটা। শুধুমাত্র দুটো ডিএল এর জন্য দেখছো। তাহলে দুটো ডিএল এর জন্য যদি দেখো, দুটো অপোজিট দিকে কাজ করবে, সো cos θ টার্মস উইল বি ক্যান্সেল আউট। এখন কিন্তু আমি দুটো ডিএল এর কথা বলছি না, আই এম টকিং অ্যাবাউট, আমি এখানে কি বলছি, এরকম প্রত্যেকটা অংশের জন্য। তাহলে এখানে ডিএল 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 হতে 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 যাবে। তাহলে প্রত্যেকটা অংশের জন্য ছোট 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 অংশ যদি করো, তাহলে প্রত্যেকের ডিবি cos θ গুলো পরস্পর কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। কিন্তু এই দিকে কাজ করবে শুধুমাত্র ডিবি সাইন থিটা। এবার তুমি এখানে বলবে যে স্যার দুটো ডিবি সাইন থিটা কাজ করছে, না বাবা, দুটো কাজ করবে না, পুরো তারের জন্য কাজ করবে। কিন্তু তার মানে এটা হবে কি, ইন্টিগ্রেশন বা সিগমা অফ ডিবি সাইন থিটা। তার মানে আমি বলতে চাইছি যে আমি যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো বেসিক্যালি, সেই ম্যাগনেটিক ফিল্ডটা শুড বি ইকুয়াল টু ইন সিগমা অফ ডিবি সাইন থিটা, এটাই হবে, তাছাড়া কোনো উপায় নাই। তাহলে সিগমা অফ ডিবি সাইন থিটা পড়ে থাকবে, লজিকটা বলতে পেরেছি। যাই হোক, এবার ডিবির ভ্যালু বসাবো। তো লক্ষ্য করতে পারছো, তাহলে সিগমা অফ ডিবি, ডিবি কত, μ0/4π, না তো IDL sin n to the 1 by u² ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে কত, লম্ব বাই অতি, r/u, r/u। এবার দেখ, না তোর আর চেঞ্জ হচ্ছে, না তো তোর ইউ চেঞ্জ হচ্ছে, অনলি ডিএল টুকুর ওপরই সিগমাটা বসবে, বাকি তো সব ফিক্সড। কারণ এইটুকু ডিএলটাকে আমি যোগ করব। তার মানে আলটিমেটলি এটাকে যদি ঠিকঠাক করে লিখতে পারি আমরা, তাহলে μ0/4π লিখবো, আই, এবার দেখ r/u³ আর এখানে পড়ে থাকবে ইন্টিগ্রেশন অফ সামেশন অফ ডিএল।
আর সামেশন অফ ডিএল মানে কি, এই পুরো অংশটার সামেশন কত হয় 2πr। তাহলে এখানে আমি কি লিখবো, বেসিক্যালি মিউ জিরো আই আর ইন্টু 2πr বাই কত হবে ইউ কিউব। ইউ কিউব মিনস আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের কত হবে হোল কিউব। আরে 4π আছে না নিচে একটা, 4π 3/2, তাই না, এরকম দাঁড়াবে। এবার এটাকে যদি আমি সাইডে লিখি, এটা বি সমান, তাহলে বি সমান, আচ্ছা 2π এর সাথে তো 2 কাটবো, তাহলে পড়ে থাকছে মিউ জিরো আই আর স্কোয়ার বাই 2 অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এবার এখানে যদি একটা পাক না থাকে, এন খানা পাক থাকে, এন সংখ্যক, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটাও এন গুণ হয়ে যায়। সেই জন্য ফর এন নাম্বার অফ টার্নস, এন নাম্বার অফ টার্নের জন্য ক্যাপিটাল বি শুড বি ইকুয়াল টু মিউ জিরো ক্যাপিটাল এন আই আর স্কোয়ার বাই 2 অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দ্যাট ইজ ইউর ফাইনাল অ্যান্সার। পেয়েছে, এটা মিলেছে, দেখতে পাবো, ক্লিয়ার। তাহলে আমরা এক্ষেত্রে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের বা কোনো একটা তোমার সার্কুলার সার্কিটের বা তোমার সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে পারলাম। ওকে, এবার আমরা যদি এর ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্যটা দেখি, তাহলে দেখ আমি দুটোকে যদি কম্পেয়ার করি, তো এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড মিউ জিরো আই বাই 2r, আর এর অ্যাক্সিসে দেখ মিউ জিরো এন আই আর স্কোয়ার বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল কিউব। তার মানে সামহাও যদি আমি এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিই, এক্স এর ভ্যালু 0, তাহলে এক্স এর ভ্যালু 0 মানে কত হচ্ছে, আলটিমেটলি এই জিনিসটা চলে আসছে। হ্যাঁ না বল, তার মানে আমি দেখ যত দূরে যাচ্ছি এই এক্স এর ভ্যালু তত বাড়বে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আসলে কি হবে বলতো, কমবে। তার মানে আমি যত সেন্টার থেকে বাঁদিক হোক বা ডান দিক যেদিকেই যাই, আমার ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কি হবে, কমবে। আর আমি যত সেন্টারের দিকে যাবো ম্যাগনেটিক ফিল্ড তত কি হবে, আমার বাড়বে। এবং সব থেকে বেশি ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড পাবো আমি সেন্টারে, কেন, এক্স এর ভ্যালু তো এখানে কত, 0। তাহলে একটা কথা মাথায় রাখবো, আমরা যে কোনো একটা সার্কুলার সার্কিটের ক্ষেত্রে তার ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম কোথায় হবে, সেন্টারে। তার সেন্টারে হবে সবসময় ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম। কিন্তু তুমি এটাও বলতে পারো যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড এক্স এর সঙ্গে চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে না। লিনিয়ারলি মিনস এটা দেখো সামহাউ এক্স কিউব বাই, তার সঙ্গে কনস্ট্যান্ট আছে, তো তার মানে ম্যাগনেটিক ফিল্ড যত দূরে যাব সেটা র্যাপিডলি ডিকে করতে থাকবে এবং সে কমতে থাকবে। আবার যখন আমি এই দূর থেকে কাছে আসবো র্যাপিডলি সেটা বাড়তেও থাকবে। তার মানে এর আশেপাশে কোথাও ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাওয়াই যাবে না, ইট ক্যান নেভার বি পসিবল। তো আমি ধরো কোনো একটা সার্কুলার কয়েল বানিয়েছি এবং কয়েলের আশেপাশে চাইছি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক, আমার এখন দরকার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, বিকজ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অনেক জায়গায় কাজে লাগে। তাহলে আমি স্যার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি করে বানাবো, দরকার কি করে? তার জন্য বিজ্ঞানী হেলমহোল্টজ একটা কয়েল বানালেন, দ্যাট ইজ কল্ড হেলমহোল্টজ ডাবল কয়েল। হেলমহোল্টজের ডাবল কয়েলটা কেমন ছিল আমি এখানে লিখছি না, তো বলছে দুটো কয়েল চয়েস করো যাদের রেডিয়াস হচ্ছে যা, তাদের ডিস্টেন্সটাও থাকবে সেম। মানে এইটা ধরো একটা কয়েল, তার রেডিয়াস যদি আর হয় তাহলে এই রেডিয়াস থেকে আর ডিস্টেন্সে আর একটা কয়েল থাকবে। তাহলে এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে দেখা গেল এই জায়গাটায় যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় সেটা হচ্ছে কি ইউনিফর্ম। কি করে হলো যদি দেখা যায়, তাহলে বেসিক্যালি আমরা যদি দেখি যে আর বা এই এক্স ডিস্টেন্সের সাথে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস আমি যত ডান দিকে যাব ম্যাগনেটিক ফিল্ড কমবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কমছে। আবার দেখ যত আমি এদিক থেকে আসবো ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, বেড়ে এখানে কি হলো ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড, মানে এটা হচ্ছে 0 নাকি রে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, যেখানে ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম, মানে কোথায়, এই জায়গাটায়, কোথায়, এই জায়গাটায়। এবার ধর আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে এইদিকে নিয়ে যাব, তখন যত আমি এদিকে নিয়ে যাবো এক্স এর মান নেগেটিভ করবো, ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কি হবে, কমবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কি হচ্ছে, কমছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে এইভাবে কমবে। তাহলে এইভাবে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি ইউনিফর্মটা এইভাবে পাওয়াই যায় না যদি তোমরা হেলমহোল্টজের ডাবল কয়েল দেখো, কিন্তু আমি যেহেতু ডাবল কয়েল ইউজ করছি তাহলে এখানে মিটিয়ে করছি। তাহলে এখানে আমরা কি করলাম, আর একটা কয়েল নিলাম সেম লজিকের,
তাহলে কি হবে, এখানে এরকম ভাবে বাড়বে দিয়ে এইভাবে কমবে। তাহলে এই জায়গাটায় সামহাও একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমরা পেতে পারি দুটোর উপরিপাতের ফলে, সুপারপজিশনের ফলে। সো এইভাবে আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এই দুটো কয়েলের রেসপেক্টে, এই একটা কয়েল এখানে আছে, এই একটা কয়েল এখানে আছে, পেতে পারি। কিন্তু ক্রাইটেরিয়া একটা আছে। কি ক্রাইটেরিয়া? তাদের রেডিয়াস, তাদের সেন্টার দুটো ডিস্টেন্সের সাথে কি হবে, সেম হবে। আর তোমরা তো জানো যেহেতু এটা সার্কুলার এবং তার অ্যাক্সিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমার কোন ফর্মুলা কাজে লাগবে? এই ফর্মুলাই কাজে লাগবে, তাহলেই আমার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, একটা ম্যাথ চয়েস করি। ধরো আমি একটা অঙ্কের কথা বলি। কনসিডার করো তোমাদের এক্সাম্পলারি প্রবলেম, ভালো প্রবলেম, বোঝাতে হবে যে এরকম টাইপের একটা সার্কুলার তার আছে। এই তারের দুটো অংশ ধরো এমন ভাবে করা হয়েছে যে এই অংশটা একটা বৃত্তের লুপ মতো। ভালো করে বোঝ না, আমি নাম দিই পি কিউ আর এস টি ও। ফ্রম দ্য ডায়াগ্রাম ধরো এর মধ্যে আই কারেন্ট ফ্লো করছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এটাও আর, অবভিয়াসলি এগুলো সব আর। কেন না, তো তুমি ভাবতে পারো যে এটা একটা সার্কেল, এটা তার 1/4 অংশ এরকম ভাবে আছে। তাহলে এই পুরো সিস্টেমের জন্য থাকে এটা তার, এটাও তার, এটা লম্বা তার, অনেক লম্বা তার, এটা অনেক লম্বা। তাহলে এই বিন্দুতে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? আমি কোশ্চেনটা কি বোঝাতে পারলাম? কোশ্চেনটা কি বোঝাতে পারলাম? আমি কি বলতে চাইছি, স্যার এরকম একটা লম্বা তার আছে, তারটাকে এইভাবে নিয়েছো, বেঁকিয়ে দিয়েছো। এবার এইটাকে তুমি এই আর্ক কিউ আর এস আর্কটাকে এমন ভাবে ভাবো যে এটা একটা সার্কেলের অংশ। কেমন অংশ? 1/4 অংশ। তাহলে এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত কাজ করবে? কারেন্টের ডাইরেকশন কিন্তু সেম। তো দেখো তুমি যদি ভাবো তো লজিক্যালি এটা দুটো তিনটে অংশ পাওয়া যাচ্ছে। কি কি না, তো প্রথমত পিকিউ অংশ, তাহলে পিকিউ অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড পাবি তুই। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড পাবি কিউ আর এস এর জন্য, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিউ আর এস এর জন্য পাবি। আর একটা ম্যাগনেটিক ফিল্ড পাবি এস টির জন্য, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অফ এস টি। বা তিনটে কি কি হবে বার করবো। তো অ্যাকর্ডিং আজকে যা পড়ালাম তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, যে দেখ এই পয়েন্টটা এই তারের হাফ ইনফাইনাইট লং এর মধ্যে পড়ছে, অর্ধ অসীম, যেটা এখানে পড়িয়েছিলাম। হাফ ইনফাইনাইটে পড়ছে না? তো যদি হাফ, দেখ হাফ ইনফাইনাইট তো এদিকে অনেক দূর আছে, হাফ ইনফাইনাইটে পড়ছে না? ভালো করে বোঝ, হাফ ইনফাইনাইটে পড়ছে। তাহলে হাফ ইনফাইনাইটে পড়লে পরে তার ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি ছিল? স্যার মিউ 0/4 পাই আই বাই আর, নাকি রে? ফুল ইনফাইনাইট হলে কত ছিল? 2i/r। এবার এটার জন্য কি হবে ভাব। তাহলে একটু আগে পড়েছিলাম একটা পুরো সার্কেল হলে তার কত হয়? মিউ 0i/2r। কিন্তু আমি যদি 1/4 অংশের জন্য দেখি তাহলে আইটাও এখানে 1/4 ভাব, তাহলে এটাও কত হয়ে যাবে? মিউ 0i/2r, কিন্তু কত হবে? 1/4। তা এটা মাথায় রাখবি। তাহলে 1/4 অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড 1/4 হবে। তাহলে অ্যাকচুয়ালি যেহেতু এটা 1/4, বুঝতে পারছিস তো, 1/4 সার্কেলের 1/4, তাহলে এটা কত হবে? 1/4 অফ মিউ 0i/ কত হবে? 2r। আর এগেইন এটার জন্য কি হচ্ছে? অর্ধ অসীম, হাফ ইনফাইনাইট, তাহলে কত হয়ে গেল? মিউ 0/4 পাই i/r। এবার সব কারেন্টের ডিরেকশন তো সেম, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড একই দিকে কাজ করবে, তো সবগুলোকে কি করে দেবো? আমি যোগ করে দেবো। ক্লিয়ার? সবগুলোকে আমি যোগ করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারলাম ব্যাপারটা? কত হচ্ছে দেখে নাও একবার, দ্যাট ইজ ইউর অ্যান্সার। এইটা যদি হয়ে যায়, এটা বোঝাতে পারলাম কি আমি? এটা বোঝাতে পেরেছি? বুঝেছিস? তাহলে এবার তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে কত হবে যদি রেডিয়াস আর হয়? চলো এটা পারলে এটা করো, করো। তাহলে এটা কত হবে করো। এটা বুঝতে পেরেছিস বাঁ দিকেরটা তোরা, না বুঝিস নি?
বাঁদিকে এটা বুঝতে পেরেছো? এই কর, এটা কি হবে বল? ভেরি গুড, একদম ঠিক, জিরো, ভেরি গুড। কি হয়েছে করছো? নাম নিয়ে যে মতো দিয়ে দে। এই খাড়া কথা হবে বল, করিস না এখনো? করো, চেষ্টা করো, এটা হলে এটা হবে, তাড়াতাড়ি করো। বল বল। 5085 দেখছি। তো দেখ, আচ্ছা নাম দিতে পি কিউ আর এস টি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড পর পি কিউ কত হবে? কেন? দেখ তারের ওপর আছে, বারবার বোঝালাম, তারের সাইডে থাকলে ম্যাগনেটিক ফিল্ড পাবি, ওপরে থাকলে কত হয়ে যায়? জিরো। দেখ এক্ষুনি বুঝালাম, ঠিক? আচ্ছা এইটা 3/4 অংশ, তাহলে বি কিউ আর এস এর জন্য কত হবে? 3/4 অফ, ওই ফর্মুলা মনে রাখো, μ0I/2r। কেন? 3/4 আছে তো, দেখ 1/4 বাদ চলে গেছে। আর এটার জন্য কিন্তু হাফ ইনফাইনাইট, তাই বি এস টি কত হবে? হাফ ইনফাইনাইট μ0/4π I/r। এবার যোগ করে দাও, ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি? তাহলে এরকম ডায়াগ্রাম বেসিসের প্রবলেম দিলে পারবো করতে। আই হোপ এবার ক্লিয়ার হয়েছে, কিন্তু এতটাতেই শান্তি নয়, আরো অঙ্ক আছে, তাহলে আমাদেরকে আরো বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো তো খুব সোজা সোজা দুটো প্রবলেম আমি আজকে আলোচনা করলাম। ওকে, সো যদি এই প্রবলেম দুটো ক্লিয়ার হয়, তাহলে পরে আমরা বায়ো-স্যাভার্ট ল শেষ করলাম। শুধু একটা টপিক আমরা শেষ করলাম, যেটা এই চ্যাপ্টারে মোটামুটি 10 to 20%। এবার আমরা পড়বো অ্যাম্পিয়ার সার্কিট ল। আজকে অ্যাম্পিয়ার সার্কিট লটাকেই শেষ করবো, দিয়ে ছাড়বো। অ্যাম্পিয়ার সার্কিট ল আশা করি খুব বেশি পড়ানো হয়নি আজকে, অল্পই হয়েছে, 2-3 পাতা পড়িয়েছি, ঠিক আছে? আস্তে বাবা প্লিজ। তাহলে উইল বি টকিং অ্যাবাউট অ্যাম্পিয়ার সার্কিট ল। তো টপিকের নাম লেখো, অ্যাম্পিয়ার সার্কিট ল। এটা মিটিয়ে দিলাম, হয়ে গেছে তো রে? কনসিডার করো কোনো একটা জায়গায় কিছু একটা ভেক্টর কাজ করছে, আস্তে। তো কোন একটা লেংথ নিয়েছি, ধরো কোন একটা লেংথ, সে কোন একটা লেংথ কাজ করছে পিকিউ। পিকিউ ইজ দ্য লেংথ, পিকিউ লেংথ। এবারে পিকিউ লেংথের মধ্যে আমি একটা ছোট্ট অংশ ডিএল কেটে নিলাম। ডিএল অবভিয়াসলি ডিএল ভেক্টর হবে কিন্তু, এবং ডিএল এর ডাইরেকশন কোন দিকে কাজ করবে? কনসিডার করো দিস ইজ দ্য ডাইরেকশন। এবার তুমি ভাবো, এবার তুমি জাস্ট ইমাজিন করো যে এই ডিএল এর সঙ্গে সাম একটা ভেক্টর, কোন একটা ভেক্টর এ ভেক্টর কাজ করছে। তাহলে কোন একটা লাইনের সঙ্গে লিংক একটা ভেক্টর আছে, তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, দ্যাট মিনস এ ডট ডিএল নিয়ে যদি আমি ইন্টিগ্রেট করি উইদিন দ্যাট লাইন পি কিউ, তাহলে এটাকে বলা হয় তার পাথ ইন্টিগ্রাল বা পথ সমাকল। ওয়াই পাথ? বিকজ পি থেকে কিউ পাথেই যাচ্ছ তুমি। কি হয়েছে? কি হলো? কি আলোচনা বলো? কিছু হয়েছে? ওকে, তাহলে কি বললাম কথাটা ভালো করে শোনো। কোনো একটা লাইন আছে, সেই লাইনের একটা ছোট্ট অংশ ডিএল এর মধ্যে একটা ভেক্টর এ কাজ করছে। কনসিডার করো একটা এ ভেক্টর কাজ করছে। এবার সেই দুটো ভেক্টরের ডট নিয়ে যদি আমি একটা ইন্টিগ্রেশন করি ওই পাথের মধ্যে, তখন তাকে বলা হয় পাথ ইন্টিগ্রাল। এক্সাম্পল দিচ্ছি, পাথ ইন্টিগ্রাল আমরা ইউজ করি কোথায় বলতো? ওয়ার্ক ডানের ক্ষেত্রে। ধর এটা এ ভেক্টর না হয়ে ধর কোনো একটা জায়গায় এফ ভেক্টর কাজ করছে, আর ছোট্ট একটা অংশ তুই নিয়েছিস ডি এক্স ভেক্টর, তাহলে ওয়ার্ক ডান কত হয় রে? এফ ডট ডিএক্স, হ্যাঁ না বল? আর ওয়ার্ক ডান আমরা করবো কোথা থেকে? এখান থেকে এত দূর, তাহলে ইন্টিগ্রেশন অফ পি থেকে কিউ, এটাকে কি আমি বলবো? ওয়ার্ক ডান। তাহলে পাথ ইন্টিগ্রালের ফিজিক্যাল ঘটনা বা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন তো আছে স্যার,
বিকজ পাথ ইন্টিগ্রাল থেকে আমি ওয়ার্ক ডান পেতে পারি। দেখো আমি তাই প্রমাণ করে দেখালাম। প্রমাণ বলতে গেলে তত্ত্ব, ইটস এ থিওরি, যে আমি জানি এটা, যে কোনো একটা ভেক্টর যদি কোনো একটা লাইনের সাথে লিঙ্কড আপ থাকে, তাহলে সেই ভেক্টর এবং সেই লাইনের ছোট্ট একটা অংশের ডট প্রোডাক্টের যদি আমি পাথের ওপর ইন্টিগ্রাল নিই, দ্যাট ইজ কল্ড পাথ ইন্টিগ্রাল। এখন পাথটা যদি এরকম না হয়, কনসিডার করো পাথটা একটা বদ্ধ, কনসিডার করো পাথটা একটা বদ্ধ, তুমি এরকম ভাবে ভাবতে পারো পাথটা একটা বদ্ধ লুপ। তাহলে এই বদ্ধ লুপের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, হতেই পারে আই কারেন্ট যাচ্ছে। তো যদি আই কারেন্ট যায় ভাই, তাহলে এখানে তো ম্যাগনেটিক ফিল্ড থাকবে, অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে ধরো এখানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে বি ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে বি ভেক্টর, আর আমি ছোট্ট একটা অংশ কেটে নিয়েছি কত, ডিএল, সেটা ডিএল ভেক্টর ডিরেকশন এদিকে ধরো। তাহলে এখন আমি যদি এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই ছোট্ট অংশের ডেরিভেটিভ ডট প্রোডাক্ট নিয়ে আমি ইন্টিগ্রাল করি, এবার ইন্টিগ্রালটা করছি, তাহলে এটা পাথ ইন্টিগ্রাল। কিন্তু পাথ ইন্টিগ্রাল কেমন? ফর এ ক্লোজ লুপ। তো ক্লোজ লুপের ক্ষেত্রে আমরা এই সাইনটা ইউজ করব, মনে করো গাউসেও ইউজ করেছিলাম বদ্ধ তলের ক্ষেত্রে। তাহলে যখন আমাদেরকে ক্লোজ লুপ দেবে, তাহলে এই ক্লোজ লুপটা আমরা এইভাবে লিখব, এটা মানে হচ্ছে ক্লোজ লুপ। তাহলে পাথ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, ভালো করে বোঝো, পাথ ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড আমাকে কি দেবে না, তো এটা মানে হচ্ছে যে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্ট, এবং সেই কারেন্ট যে মিডিয়ামে আছে সেই মিডিয়ামের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মিউ ইন্টু আই, এইটাই হচ্ছে আমার অ্যাম্পিয়ার সার্কিট ল। তাহলে অ্যাম্পিয়ার সার্কিট ল কি বলছে না, তো কোনো একটা ক্লোজ লুপের ক্ষেত্রে তার ম্যাগনেটিক ফিল্ডের যদি পাথ ইন্টিগ্রাল নিই, ক্লোজ লুপ কিন্তু বারবার বলছি উই আর টকিং অ্যাবাউট ক্লোজ লুপ, নট লাইক দ্যাট, এটা হবে না। ক্লোজ লুপের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের পাথ ইন্টিগ্রাল নিই, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের পাথ ইন্টিগ্রাল শুড বি ইকুয়াল টু মিউ ইন্টু আই। এবার ধর সার্কিটটাতে শুধু একটা পাক নাই, এরকম অনেক পাক আছে, n নাম্বার অফ পাক। সো ফর n নাম্বার অফ টার্নস, তাহলে এটা লিখবো বি ডট ডিএল সমান n ইন্টু মিউ ইন্টু আই। এইটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার সার্কিট ল। এবার আচ্ছা, আমরা ধরো কোন একটা ওয়্যার আছে, এবার এই ওয়্যারের থেকে যদি আমি আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, অ্যাম্পিয়ার সার্কিট ল ইউজ করলে আমাকে একটা পাথ বার করতে হবে, একটা সিম্পল সারফেস লাগবে। সারফেস বলাটা ভুল, কারণ কি সারফেস আমরা ইউজ করতাম গাউসিয়ান ক্ষেত্রে, এখানে আমাকে একটা পাথ লাগবে। পাথটা কেমন চয়েস করব? তাহলে আমরা ভাবলাম যে এইরকম ভাবে একটা পাথ আছে, হতে পারে তো নাকি একটা পাথ, হতেই পারে স্যার, অবভিয়াসলি পাথ হতে পারে। এবার দেখ বেসিক্যালি যদি দেখিস তাহলে এইভাবে পাথ আছে। এখন আমরা যদি এখানে একটা ছোট্ট অংশ ডিএল কেটে নিই, এখানে ছোট্ট একটা অংশ ডিএল কেটে নিই, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, বি ডট ডিএল ইন্টিগ্রেশন অফ এ ক্লোজ লুপ শুড বি ইকুয়াল টু মিউ নট আই, আমি একটা পাক সংখ্যা আর ভ্যাকুয়ামে আছে ধরে নিচ্ছি। এবার সেম সিচুয়েশন যদি আমি এরকম অ্যাপ্লাই করতাম এই লুপের ক্ষেত্রে, ধরো ক্লোজ লুপটা এটা আর ওয়্যার আছে এখানে, তাহলে এখানে কি হতো, ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন ইন্টিগ্রাল শুড বি ইকুয়াল টু মিউ ইন্টু জিরো। ওয়াই জিরো? কারণ এই লুপে দেখো কোনো কারেন্ট নাই, তো লুপে যদি কারেন্ট না থাকে তাহলে অ্যাম্পিয়ার সার্কিট ল অ্যাকচুয়ালি তুমি ইউজই করতে পারবে না। তার মানে অ্যাম্পিয়ার সার্কিট ল ইউজ করার জন্য প্রধান শর্ত হচ্ছে সেই লুপে তোমাকে কারেন্ট রাখতে হবে, অ্যান্ড লুপটাও কি হবে, ক্লোজ লুপ। এইটা হচ্ছে রিলেটেড শর্ত। তাহলে এই শর্ত মেনেই যদি আমি একটা ইনফাইনাইটলি লং রিজিড ওয়্যারের কথা ভাবি এবং সেখান থেকে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বার করার চেষ্টা করি, যেটা আমরা বায়োসাভার্ট থেকে অলরেডি পেয়ে গেছি, তো অ্যাকর্ডিং টু দ্যাট বায়োসাভার্ট ল আমরা যদি মনে করতে পারি, তোমাদের কারোরই মনে নেই, সেটা কি হবে, বি শুড বি ইকুয়াল টু মিউ 0/4 পাই 2i বাই কত ছিল আর, ইনফাইনাইটলি লং এর ক্ষেত্রে মনে করে দেখ। তাহলে আমি যদি ইনফাইনাইটলি লং নিই অ্যান্ড অ্যাম্পিয়ার সার্কিট ল ইউজ করি, তাহলে এখানকার ম্যাগনেটিক ফিল্ড এক্স্যাক্টলি সেম আসা উচিত, তবে এই দুটো ঠিক, নাহলে কোনো একটা তো ভুল। তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত বার করব,
বার করি। তাহলে বি ডট ডিএল মানে কি, বি ডিএল সমান কত হবে, মিউ জিরো আই, মিউ জিরো আই। এখন এই সব জায়গায় বি এর মান কি ফিক্সড থাকবে, কেন আর এর ভ্যালু তো ফিক্সড, তাহলে বি তো সব জায়গায় ফিক্সড থাকবে। তাহলে বি বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন অফ ডিএল কত হলো, মিউ জিরো আই, মিউ জিরো আই অবভিয়াসলি। এবার ইন্টিগ্রেশন অফ ডিএল, ডিএল এর ইন্টিগ্রেশন মানে কি, এই ছোট্ট অংশটার ইন্টিগ্রেশন মানে পুরোটা, তাহলে পুরোটা লাইন কত হবে, 2 পাই আর। তাহলে বেসিক্যালি বি ইন্টু 2 পাই আর মানেই কত হচ্ছে, মিউ নট আই। তাহলে পরে আমরা যদি দেখি তাহলে বি বি কত দাঁড়াবে, তাহলে বি শুড বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। এ তো স্যার আলাদা হয়ে গেল না, আমরা যদি নিচে একটা 2 গুণ করে দিই তাহলে মিউ নট বাই 4 পাই উপরে চলে আসবে 2i বাই আর, দ্যাট ইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্যাট, এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্যাট। ক্লিয়ার? তো এখন ম্যাগনেটিক ফিল্ড আমরা যদি একটা কোনো একটা চোঙের ক্ষেত্রে দেখি, সিলিন্ডার কনসিডার করো, আর রেডিয়াসের একটা সিলিন্ডার আছে তোমার কাছে, যার রেডিয়াসটা হচ্ছে আর। এই আর রেডিয়াসের একটা সিলিন্ডার আছে, আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলছি ভেতরের কোন একটা পয়েন্ট আর এ, ভেতরের কোন একটা পয়েন্টে আর এ। আচ্ছা যদি বাইরের কোনো পয়েন্ট বলতো তাহলে তো সোজা হয়ে যেত, কেন, পুরোটাকে আমি ধরতাম একটা লাইন বরাবর, দিয়ে আমি একটা কোনো পাথ বার করে নিতাম, দিয়ে করে নিতাম। এখন ভেতরে সমস্যা হয়ে গেছে কেন, দেখো এটা হচ্ছে পুরো একটা তার, তাহলে তারের এই রেডিয়াসের কারেন্ট আর পুরোর কারেন্ট কিন্তু আলাদা হবে, তাই না, কারেন্ট কিন্তু আলাদা হবে। তাহলে এখন যদি আমি এই ছোট অংশের কারেন্ট দেখি তাহলে সেই কারেন্টটা আমাকে বার করতে হবে, কত হবে দেখ। তাহলে এই ছোট অংশের কারেন্টটা কি করে বার করবো, আচ্ছা এক কথা বল তো, আমরা যদি দেখি যে কারেন্ট ডেনসিটি, তাহলে কারেন্ট ডেনসিটি তো সেম থাকবে, তাহলে কারেন্ট ডেনসিটি কত না, তো আই বাই পাই আর স্কোয়ার পুরোটা। আর ছোটটার যদি দেখি তাহলে ছোটটার এরিয়া কত, পাই আর স্কোয়ার। তাহলে তার জন্য কারেন্টকে যদি আমি আই ড্যাশ এর কথা ভাবি, তাহলে আই ড্যাশ উড বি ইকুয়াল টু কারেন্ট ডেনসিটি অফ দ্যাট এরিয়া, ইয়েস অর নো, এটা হওয়া উচিত, তাই না। তো বেসিক্যালি কারেন্ট ডেনসিটি তো সব জায়গায় সেম, কারেন্ট ডেনসিটি মানে কি, পার ইউনিট এরিয়াতে কারেন্ট। তাহলে পার ইউনিট এরিয়াতে কারেন্ট যদি যে হয় তাহলে স্যার এইটুকু এরিয়ায় কারেন্ট কত, এত। তাহলে বেসিক্যালি আই বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই অফ স্মল আর স্কোয়ার, এটা হলো আই ড্যাশ। তাহলে আই ড্যাশ কত, মানে আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে কারেন্ট তো পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, ম্যাগনেটিক ফিল্ডের পাথ ইন্টিগ্রাল, এটা মানে কত হবে, তাহলে মিউ নট আই ড্যাশ নাকি রে, মিউ নট আই ড্যাশ। এখন তাহলে যদি দেখি আমরা তাহলে কত পেতে পারি, মিউ নট আই মানে কত, মিউ নট আই ড্যাশ, আই ড্যাশ মানে কত হবে, আই ইন্টু আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে সিলিন্ডারটার লাইন কত হবে, ডিএল এর ভ্যালু কত হবে বল, 2 পাই স্মল আর হবে, কারণ এইটুকুই তো তার এরিয়া কাজ করছে, বা এইটুকু লাইনের উপর কাজ চলছে তার। তাহলে বি অফ 2 পাই আর আমরা এখানে লিখতে পারবো, কারণ এই আরটাই তো হবে না, কারণ ছোট আর এর মধ্যে কাজ করছি আমরা। তো বেসিক্যালি আমরা যদি এবার দেখি তাহলে একটা আর এর সাথে একটা আর কেটে গেল, তাহলে বি এর ভ্যালু পড়ে থাকছে মিউ জিরো আই আর বাই 2 পাই আর স্কোয়ার, এইটাই হবে আমার বি এর ভ্যালু, ঠিক তো, ক্লিয়ার? ওকে, এবার আমরা যদি সলিনয়েডের কথা বলি, হোয়াট ইজ সলিনয়েড? সলিনয়েড হচ্ছে আমরা যদি একটা কোনো তার চয়েস করি, এমন একটা তার যেটা কি আছে না, তো সেই তারের গায়ে কোটিং দেওয়া আছে প্লাস্টিকের, দিয়ে আমি একটা স্প্রিং এর লাইক স্ট্রাকচার বানালাম, দিয়ে এটাকে খুলে নিলে পরে যে স্প্রিং এর লাইক স্ট্রাকচার হয় তাকে বলা হয় সলিনয়েড। তাহলে এরকমই একটা সলিনয়েডের কথা তোরা ভাব, এরকম একটা সলিনয়েডের কথা ভাব। তাহলে এরকম একটা সলিনয়েড, এই ঠিক আছে। এখন এই সলিনয়েডের মধ্যে ধরো n নাম্বার অফ টার্ন আছে, নাম্বার অফ টার্ন কত, n, আর সলিনয়েডের লেংথ কত, সলিনয়েডের লেংথকে আমি ধরছি l, l লেংথ অফ দ্য সলিনয়েড, লেংথ অফ সলিনয়েড। এবার এই সলিনয়েডের মধ্যে তাহলে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট তো ফ্লো করছে,
তাহলে এর জন্য পাথ বা লাইন ইন্টিগ্রাল বার করার জন্য যে ক্লোজ লুপ দরকার, সেই ক্লোজ লুপটা কিভাবে চয়েস করব? তো একটা সলিনয়েড অ্যাজ এ বার ম্যাগনেট হিসেবে ইউজ হয়, সেই কারণে বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়? এইরকম হয়। সেই জন্য এরও তাহলে পাথ বা লাইন ইন্টিগ্রাল বোঝানোর জন্য আমরা এরকম একটা কোনো একটা পাথকে চয়েস করছি, যেখানে ডিএল এর ডাইরেকশন কিন্তু এইদিকে নাকি রে? তাহলে এখন যদি এই পুরো ক্লোজ লুপ কনসিডার করো, এ বি সি ডি, এই এবিসিডি ক্লোজ লুপের উপর তার যদি আমি একটা এবিসিডি লিখে দিলাম, পাথ ইন্টিগ্রাল বানাই, তাহলে সেটা মানে কত হবে? মিউ জিরো এন আই। কেন এন আই? নাম্বার অফ টার্ন এন তো আছে। এখন এবিসিডি লুপের মধ্যে আবার লক্ষ্য করো, আমি এটাকে টুকরো টুকরো করছি। মানে আমি ভাবছি এ থেকে বি যাব, আবার বি থেকে সি যাব, আবার সি থেকে ডি যাব, আবার ডি থেকে এতে যাব। দিস অল অ্যাবাউট। তাহলে আমি এই ইন্টিগ্রেশনটাকে ভাঙছি। তাহলে আমি কি যাচ্ছি? প্রথমে এ বি, এ বি মানে এ থেকে বি, এ থেকে বি মানে কত হবে? তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, এ বিতে যাব। তাহলে এ বিতে কি যাব? বি ভেক্টর ডট ডিএল ভেক্টর। ওকে, নেক্সট নেক্সট কি হবে? প্লাস কি হবে? এ থেকে বি এর পর বি থেকে সি তে যাব, তাহলে বিসি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর প্লাস বিসি হয়ে গেলে সিডি, তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল সিডি, আর প্লাস কি হবে? ইন্টিগ্রাল এডি বা ডিএ, হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক। এটা মানেই কিন্তু মিউ জিরো এন আই হবে। এখন লক্ষ্য কর, এই যে বিসি, এটা দেখ এই সলিনয়েডের কিন্তু বাইরে অবস্থিত। তাহলে সলিনয়েডের বাইরে অবস্থিত হওয়ার জন্য এই অ্যাক্সিসের উপর থাকবে না। তাহলে এই জায়গাটায় কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো না, অ্যাকচুয়ালি বাইরে চলে গেছে ওদিকে। আবার তুই দেখ এই লেংথের সাথে এর ডাইরেকশনটা কিন্তু 90 ডিগ্রি, আর cos 90 কত হয়ে যায়? 0। তো বেসিক্যালি এ বি অ্যান্ড সিডি এই দুটো ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবো না, বা পাথ ইন্টিগ্রালই পাবো না, কারণ বি ডট ডিএল। তাহলে বি ডট ডিএল এগুলোতে কি হয়ে যাবে? সব 0। তাহলে অনলি পসিবিলিটি আমার এখানে আছে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, যেটা কি হচ্ছে? বি ভেক্টর ডাইরেকশন এদিকে কাজ করলে ডিএল কোন দিকে কাজ করছে? এদিকে কাজ করছে। শুড বি ইকুয়াল টু কত? মিউ জিরো এন আই। আর বি ডট ডিএল এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি কি বললাম? অ্যাঙ্গেলটা একই দিকে কাজ করছে। তাহলে অ্যাঙ্গেল একই দিকে কাজ করলে থিটার ভ্যালু কত হয়ে যাবে? 0 ডিগ্রি। থিটা ভ্যালু 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে বি ডিএল ইন্টিগ্রেশন সমান মিউ জিরো এন আই। আর ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কত হবে রে? এল। লেংথটাই তো সলিনয়েডের লেংথ, সলিনয়েডের লেংথ কত ধরেছিস? এল। তাহলে বি ইন্টু এল মানে হচ্ছে মিউ জিরো এন আই। তাহলে বি মানে কত দাঁড়ালো? মিউ জিরো ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই। এই যে ক্যাপিটাল এন বাই এল আছে, এটাকে নাম্বার অফ টার্ন পার লেংথ বলা হয়। এটাকে আমরা স্মল এন দিয়ে লিখি। স্মল এন মানে কত? এন বাই এল। তাহলে স্মল এনটাকে বলছি আমরা নাম্বার অফ টার্ন পার লেংথ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বি সমান কত লিখবো? মিউ জিরো স্মল এন আই। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। বি সমান কত দাঁড়ালো? মিউ জিরো স্মল এন আই। ক্লিয়ার? তাহলে এই হলো সলিনয়েডের সিচুয়েশন। ঠিক আছে, এখন সলিনয়েডটাকে যদি আমরা এইভাবে না করে আমরা সলিনয়েডটাকে একটা গোল রিং এর মতো স্ট্রাকচার দিই, আমরা তখন তার নাম দেবো টরয়েড। তাহলে একটা টরয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি বার করি, তাহলে তাহলে আমরা কি করছি ভালো করে দেখো। এরকম একটা রিং লাইক স্ট্রাকচার, কিন্তু এই রিং লাইক স্ট্রাকচারের মধ্যে আমরা কি করেছি? ওই সলিনয়েডটাকে জড়িয়ে দিয়েছি। এরকম ভাবে ভাবতে পারো। এরকম টাইপের একটা স্ট্রাকচার নিয়েছি। ঠিক আছে, দিয়ে যা, চলে আয়, দিয়ে যা, আয়। ওকে, এবার এইটা হচ্ছে টরয়েডের অ্যাক্সিস। এটা হচ্ছে টরয়েডের অ্যাক্সিস। বস, একটু বস, তুই এখানে বস ভেতরে। এটা হচ্ছে টরয়েডের অ্যাক্সিস। ওকে, টরয়েডের অ্যাক্সিস। এখন এই টরয়েডের অ্যাক্সিসের মধ্যে এখানে কারেন্ট যাচ্ছে কত? আই।
আচ্ছা এটা যদি রেডিয়াস হয় তাহলে এর রেডিয়াসের ক্ষেত্রে এর লাইনটা কত হবে 2πr। তাহলে এক্ষেত্রেও এই টরয়েডের অ্যাক্সিসের যদি কোনো একটা ছোট্ট অংশ ডিএল কেটে নেওয়া হয় তাহলে দেখা যাবে ডিএল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল শুড বি ইকুয়াল টু কত মিউ 0 ক্যাপিটাল এন আই নাকি রে, কারণ নাম্বার অফ টার্ন তো এন আছে। আর যদি আমরা বিডিএল কে ভাঙি তাহলে কত হয়ে যাবে বি ইন্টিগ্রেশন অফ ডিএল মিউ 0 এন আই। বি তো কনস্ট্যান্ট সব জায়গায়, আর এর ভ্যালু সেম বলে, আর ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি রে 2πr। কেন আর দেখতে পাচ্ছ, তাহলে বি ইন্টু 2πr মানে কত হয়ে যাচ্ছে মিউ 0 এন আই। তাহলে বি মানে কত দাঁড়াচ্ছে মিউ 0 ক্যাপিটাল এন বাই 2πr ইন্টু আই। আচ্ছা এন বাই 2πr এটাও মানে তো সেই নাম্বার অফ টার্ন পার লেন্থ, কেন আর যদি রেডিয়াস হয় এই তো 2πr বাই এন, এটা নাম্বার অফ লেন্থ হয়ে যাবে। তো বেসিক্যালি টরয়েডের ক্ষেত্রে এটা দাঁড়াবে মিউ 0 এন আই। এটা কার ক্ষেত্রে বললাম টরয়েড। তাহলে অ্যাম্পিয়ার সার্কিট ল এর সাহায্যে আমরা এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুগুলো বার করতে পারলাম, যেগুলো এক্স্যাক্টলি দেখলাম বায়ো-স্যাভার্ট ল এর ক্ষেত্রে পেয়েছিলাম, সেক্ষেত্রে সেম। তাহলে অ্যাম্পিয়ার সার্কিট লকে আমরা প্রিফারেন্স দেব বায়ো-স্যাভার্টের থেকে, কারণ অ্যাম্পিয়ার সার্কিট ল অনেক বেশি সিমেট্রি। কিন্তু অ্যাম্পিয়ার সার্কিট ল এর কিছু ড্রব্যাকসও আছে। যেমন অ্যাম্পিয়ার সার্কিট লতে যে আমরা কারেন্টগুলো ইউজ করছি, এই কারেন্টগুলো বেশিরভাগই ডিসিতে অ্যাপ্লিকেবল। যদি এসি চয়েস করি তখন দেখা যায় এসি হলে এই কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে অটোমেটিক্যালি, তার ফলে এখানে একটা আবেশ বা ইন্ডাকশন তৈরি হয়। ইন্ডাকশনটা কোন দিকে কাজ করে, যেই দিকে আমার ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিসিটি যাচ্ছে তার অপোজিট দিকে, দ্যাট ইজ কল্ড ব্যাক ইএমএফ। তার মানে যখন আমি কয়েলগুলো চয়েস করছি এবং তার মধ্যে এসি দিচ্ছি, তো এসির যেহেতু ডাইরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালু চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এখানে একটা ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে। এবং সেই ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ার সার্কিট ল কাজ করবে না। তো যে কোনো জায়গায় যদি এইরকম সার্কিটের ক্ষেত্রে ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই জায়গায় কিন্তু অ্যাম্পিয়ার সার্কিট ল কাজ করবে না। তখন অ্যাম্পিয়ার সার্কিট লকে সংশোধন করেছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এবং এই অ্যাম্পিয়ার সার্কিট লতে যেটা আমরা পেয়েছিলাম বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই, সেখানে একটা নতুন টার্মকে তিনি ইউজ করেছিলেন, নতুন টার্ম। এবং তার ফলে দেখা গেল এই ইকুয়েশনটা ওই ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে খুব সহজভাবে অ্যাপ্লাই হলো। এই টার্মটা কি, এটা আমরা পড়বো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চ্যাপ্টারে। এইটা পড়বো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে, যে এই জিনিসটা কি নিয়ে আলোচনা করেছিল ম্যাক্সওয়েল। ক্লিয়ার? থাকবে সব পড়লাম সমৃদ্ধ।